আসসালামু রহমতুল্লাহ। ওই এখানে একটা ছিল, ওইটা কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনলাইনে যারা আছেন আপনারা কেমন আছেন? আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাবেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলেন আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, তাই না? আমি এটা একটু ঠিক করে নেই। বাংলাদেশের সরকার, সরকার ব্যবস্থা। আচ্ছা, প্রথমে আসি আমাদের এই যে বাংলাদেশের যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য তো একটা সরকার লাগে, রাইট? আপনারা জানেন একটা রাষ্ট্র হতে হলে কয়টা জিনিস লাগে জানেন? চারটা জিনিস লাগে, তাই না? কি কি লাগে? রাইট। তার মানে আমাদের জায়গা লাগবে, ভূখণ্ড লাগবে, রাইট? তারপরে কি, জনসংখ্যা লাগবে, তারপরে একটা সরকার লাগবে, আর একটা সার্বভৌমত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব লাগবে, রাইট? তো এখন ব্যাপার ঠিক একইভাবে বাংলাদেশেরও সরকার আছে। এখন আমাদের এই যে সরকার, এটা তো রাষ্ট্রের একটা অংশ, রাইট? এই সরকার সাধারণত এই সরকারের কয়টা উইং বা কয়টা ডিপার্টমেন্ট আছে এটা কি জানেন? বাংলাদেশ সরকার প্রধানত কয়টা ডিপার্টমেন্ট? তিনটা, তাই না? শাসন বিভাগ, রাইট। তার মানে একটু একটু লিখবেন যে বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে। তিনটি বিভাগ। বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে। এক নাম্বার আইন বিভাগ, তারপরে আছে বিচার বিভাগ, শাসন বিভাগ, যেটা আরেক নাম নির্বাহী বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। শাসন বিভাগের আরেক নাম নির্বাহী বিভাগ। প্রথমে আসি, আমরা এগুলো একটু ক্লিয়ার করে নেব। এই এই বিভাগগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, আজকে আগে কনফিউশন গুলো ক্লিয়ার করব। প্রথমে যদি বলি যে আমাদের যে আইন বিভাগ যেটা আছে, এই আইন বিভাগ বললে আপনি বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে? প্রথমেই আইন বিভাগ শুনলে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে জানি? কোর্ট না? কোর্ট। আচ্ছা, কোর্ট যদি আইন বিভাগ হয় তাহলে বিচার বিভাগ কোনটা বলেন তো? এটা কোথায়? কোন দিকে? এটা মাটির নিচে না মাটির উপরে? কোনটা?
রাইট, তার মানে আইন বিভাগ বললে কিন্তু কোর্ট না, আইন বিভাগ হচ্ছে আমাদের জাতীয় সংসদ, যেখান থেকে আইন তৈরি করা হয়, আইন পরিবর্তন করা হয়, পরিবর্ধন করা হয়, সংশোধন করা হয়। এই আইন তৈরি করার কাজটা করে কারা ভাই? সংসদ সদস্যরা বা জাতীয় সংসদ, তাই না? তার মানে আইন বিভাগ বললে আমাদের যে প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে সেটার নাম হচ্ছে জাতীয় সংসদ। আমরা এগুলো সম্পর্কে আজকে ডিটেলস জানবো। জাতীয় সংসদ, রাইট। এবার আসেন, হ্যাঁ রোকন মাতব্বর, আপনার অ্যান্সার ঠিক হয়েছে। আচ্ছা, এরপর আসেন বিচার বিভাগ। তাহলে এবার আসেন বিচার বিভাগ কোনটা? বিচার বিভাগ বলে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে? সুপ্রিম কোর্ট, রাইট? সুপ্রিম কোর্ট, হ্যাঁ। তা আমরা হচ্ছে এই বিচার বিভাগ বললে আমাদের মাথায় আসে হচ্ছে সুপ্রিম কোর্টের কথা। সুপ্রিম কোর্ট যারা হচ্ছে যত বিচার সংক্রান্ত যত কাজ আছে এই কাজগুলো করে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ, রাইট? আর শাসন বিভাগ অথবা নির্বাহী বিভাগ, এইটা নিয়ে একটু কনফিউশন আছে আমাদের। এই জিনিসটা কি আসলে? শাসন বিভাগ কোনটা? জি, না। আচ্ছা, এটা নিয়ে অনেক কনফিউশন আছে আমাদের। আমরা দেখি, চেষ্টা করি এটা ইয়া করার জন্য। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বললে যেটা আপনাদের ইয়া থেকে আসছে, একটা কোশ্চেন আসছে, অ্যান্সার আসছে পুলিশ ডিপার্টমেন্ট, আরেকটা আসছে ইউএনও। এরা মনে রাখবেন, এরা কিন্তু সরকারের কোনো অংশ না, এরা সরকারের কর্মচারী। পুলিশ হচ্ছে সরকারের কর্মচারী। ইউএনও যারা বিসিএস দিয়ে জয়েন করে, তারা প্রথমে সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওইখানে থেকে তারা ইউএনও হয়। তার মানে তারা হচ্ছে সরকারের কর্মচারী, সরকারের সরকারের অংশ না তারা। বুঝছেন তো? তাহলে সরকারের অংশ শাসন বিভাগ কারা? শাসন বিভাগ হচ্ছে যাদের হাতে রাষ্ট্রের মেইন পাওয়ারটা আছে, যারা রাষ্ট্রের মেইন পাওয়ার অ্যাক্সেস করে, তারাই হচ্ছে কোন বিভাগের অংশ ভাইয়া? শাসন বিভাগের অংশ। আমি বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। আমাদের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগে সর্বোচ্চ পোস্টে থাকে কে জানেন? রাষ্ট্রপতি। সর্বোচ্চ পোস্ট হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী, তারপর অন্যান্য মন্ত্রীরা আছে, তারপরে এমপিরা আছে, উপজেলার চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, সদস্য আছে। এই পুরো অংশটা হচ্ছে কোন বিভাগের অংশ ভাইয়া? শাসন বিভাগ। তার মানে রাষ্ট্রের মেইন পাওয়ারটা তাদের হাতে না? রাষ্ট্রের মেইন পাওয়ারটা যারা অ্যাক্সেস করে তারাই কিন্তু শাসন বিভাগ অথবা নির্বাহী বিভাগের অংশ। ক্লিয়ার এবার? আচ্ছা, এবার আসেন, একজন বলছে সেতু পারবেন, আমরা হলাম শাসন বিভাগ। না ভাইয়া, আমরা শাসন বিভাগের অংশ না, আমরা হচ্ছি জনগণ। আমরা সরকার চালাবো, জনগণ। আমরা জানি সংবিধানের 7-1 বলা আছে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, আমরা হচ্ছে রাষ্ট্রের মালিক। আর আমরা রাষ্ট্রের মালিক, আমরা রাষ্ট্র পরিচালনা করব, ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য এই বিভাগগুলো লাগে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে আমরা রাষ্ট্রের মালিক আমরা, কিন্তু আমরা শাসন বিভাগের অংশ না। শাসন বিভাগের অংশ হচ্ছে যারা আসলে রাষ্ট্রের মেইন পাওয়ার যাদের হাতে দেওয়া থাকে, আমরা যাদেরকে দায়িত্ব দিই রাষ্ট্র পরিচালনা করার জন্য, তারাই হচ্ছে কোন বিভাগের অংশ? শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের অংশ। ঠিক আছে, রাইট। এবার আসেন তো দেখেন, এই যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, তারা কি করে? নির্বাহী, তারা হচ্ছে আদেশ দেয়। নির্বাহী আদেশ দেয়, তারা হচ্ছে যে কোনো আদেশ দেয়। সেই আদেশ অনুযায়ী আইন বানায় কে বলেন তো? জাতীয় সংসদ। দেখেন ইয়াটা দেখেন কিভাবে চলে। প্রথমে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের যারা আছে তারা কি করবে? নির্দেশ দিবে, তারা আদেশ দিবে। সেই আদেশ অনুযায়ী আইন বানাবে কারা? জাতীয় সংসদ। তারা যে আইনটা বানাবে সেই আইন অনুযায়ী বিচার করবে কারা? সুপ্রিম কোর্ট। খেয়াল করছেন? এইভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয়। তারপর সুপ্রিম কোর্ট যে বিচার করে, তারা কিন্তু নিজস্ব মন গড়া মতো বিচার করতে পারে না। আপনি যে কোনো অপরাধী করে, সেটা যত ছোট হোক আর যেটা বড় হোক, তারা একটা অপরাধ করলে তারা আগে দেখে এটা আইনের মধ্যে কি বলা আছে। তার মানে একটা অপরাধ করলে তাদের কাছে যখন যায়, তারা আইন খোলে, আইনে কি বলা আছে সেই অনুযায়ী আপনাকে দণ্ড দিবে। সেটার যদি আইনে যদি বলা থাকে না 6 মাসে দণ্ড দিতে হবে, তাহলে 6 মাসেরই দেয়। যদি বলে যে না মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে মৃত্যুদণ্ড দেয়। এটা হচ্ছে তারা ওই আইন যে এখান থেকে যে আইন তৈরি হয়, সে আইন অনুযায়ী তারা হচ্ছে বিচার করে, হচ্ছে বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট। মনে থাকবে তো? আচ্ছা, এবার আমরা এগুলো নিয়ে একটু ডিটেলস পড়বো। হ্যাঁ, রাইট। তো এবার বলেন তো একটু, তাহলে আমাদের এই 3টা বিভাগ মোটামুটি ক্লিয়ার কিনা? অনলাইনে যারা আছেন একটু, অনলাইনে যারা আছেন আপনারা একটু বলবেন। আমার এখানে সবাই মোটামুটি ক্লিয়ার। আপনারা একটু যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট সি লিখবেন, একটু কষ্ট করে একটু সি লিখবেন। আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ, একটু কষ্ট করে সি লিখবেন সবাই। আমি সবার কাছ থেকে একটু
কষ্ট করে একটু এই ইয়াটা একটু আমাকে একটু রেসপন্স করেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, ওকে, এবার আসেন আমরা এবার তিনটারই ডিটেলস আমরা দেখব। প্রথমে আসি আমাদের আইন বিভাগ সম্পর্কে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে আসি আমরা আইন বিভাগ, যেটাকে আমরা জানি যে আমাদের আইন বিভাগ বললে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে ভাইয়া? সংসদ, তাই না? জাতীয় সংসদ, জাতীয় সংসদ। আচ্ছা, আমাদের জাতীয় সংসদের কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? সংবিধানের 65 নং অনুচ্ছেদে জাতীয় সংসদের কথা বলা আছে। সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদের কথা বলা আছে। একজন বলছে আমি জব বুঝছি না, মানে কি এটাতে কি বুঝেছেন? মোহাম্মদ সামি ভাই, আপনি আবার একটু কমেন্ট করবেন, হ্যাঁ? আচ্ছা, একজন মুছে দিয়েছি, এখন বলছে আরেকবার বলেন। আচ্ছা, আমি আবারও বলছি, একটু কষ্ট করে। সে আইন বিভাগ হচ্ছে তারা আইন তৈরি করে, যেটা আমাদের জাতীয় সংসদ। বিচার বিভাগ হচ্ছে যারা বিচার করবে, ওই আইন বিভাগে যে আইন তৈরি করে সেই আইন অনুযায়ী বিচার করে। আর শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রের মেইন পাওয়ারটা যাদের হাতে থাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এমপি, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে, সদস্যরা যারা আছে, তারা হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগের অংশ। ঠিক আছে, এটা আমি বলেছি একটু আগে। আচ্ছা, এবার আসেন, তো আমাদের সংবিধানের 65-এ হচ্ছে আমাদের জাতীয় সংসদের কথা বলা আছে যে বাংলাদেশে একটা জাতীয় সংসদ থাকবে, যাদের কাজ হবে কি? যাদের মেইন কাজই হবে আইন তৈরি করা, আইন পরিবর্তন করা, পরিবর্ধন করা, সংশোধন করা, এই কাজগুলো থাকবে, তাদের হাতে থাকবে। এটা এই 65-এ কিন্তু এটা বলা আছে। ঠিক আছে, আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম, জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস, হ্যাঁ, হাউস অফ দা নেশন। আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দা নেশন। তারপরে 3 স্টার, এটা এখন এতদিন এটা খুব আসতো, এটা চেঞ্জ হওয়ার চলছে যে আমাদের জাতীয় সংসদ কিন্তু এক কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আমাদের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, আমাদের যে পার্লামেন্ট সেটা শুধু একটা কক্ষই। কিছু কিছু দেশের পার্লামেন্ট মনে করেন দুইটা দ্বিকক্ষ বিশিষ্ট থাকে, যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, যেমন ভারতের ক্ষেত্রে আছে। ঠিক আছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ আছে। তো এই আমাদের কিন্তু এরকম নাই, আমাদের শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট হচ্ছে আমাদের জাতীয় সংসদ। ঠিক আছে, আসিয়া ইসলাম, আমরা লাইভে আছি, আমরা কোনো রেকর্ড ক্লাস দিচ্ছি না। আপনারা কি এখনো ক্লিয়ার, মানে আমাদের প্রতি বিশ্বাস হচ্ছে না নাকি? হ্যাঁ, এখনো বলছে, আমি গত ক্লাসেও একটা কমেন্ট শুনেছি যে রেকর্ড ক্লাস দিচ্ছে। আগের রেকর্ড ক্লাস এখন দিচ্ছে নাকি? যাদের কমেন্ট পড়ছে তাদের কমেন্ট তো এখানে নেই। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে যে এখানে গ্রুপ আছে, আরো গ্রুপ আছে, শুধু আপনাদের এখানে না, আরো গ্রুপের ক্লাস হচ্ছে। তো এখানে আপনার রেকর্ড করা দিচ্ছে না। ঠিক আছে আপু, রেকর্ড করা দিচ্ছে না। এবার আসেন, তো যেটা বলছিলাম, আমাদের জাতীয় সংসদের কি বলে ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন। আমাদের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এটা মনে রাখবেন। এরপরে লিখবেন আমাদের জাতীয় সংসদে কয়টা আসন আছে জানেন? আমাদের সংসদের মোট যদি বলে, তাহলে মোট হচ্ছে 350টি, মোট হচ্ছে 350টি আসন। এর মধ্যে নির্বাচিত আসন হচ্ছে 300টা। ঠিক আছে, রাইট। তাহলে নির্বাচিত হচ্ছে 300টা আসন, আর সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি। সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি। এই সংরক্ষিত নারী আসনের কথা বলা আছে 65-এর 3-তে। পাশে একটু লিখে রাখেন, এটাও পরীক্ষা আসে। সংরক্ষিত নারী আসনের কথা বলা আছে কত নাম্বার অনুচ্ছেদে? এটা হচ্ছে 65-র 3 নাম্বার অনুচ্ছেদে হচ্ছে আমাদের সংরক্ষিত নারী আসনের কথা বলা আছে।
আচ্ছা, এরপর আসেন আমাদের জাতীয় সংসদের অবস্থান। আমাদের জাতীয় সংসদের অবস্থান হচ্ছে শেরে বাংলা নগর, ঢাকা। আমাদের জাতীয় সংসদের অবস্থান হচ্ছে শেরে বাংলা নগর, ঢাকা। আমাদের জাতীয় সংসদের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি। ভিত্তিপ্রস্তর স্থাপন করি হচ্ছে 1961 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করে 1961 সালে আমাদের জাতীয় সংসদ আমরা উদ্বোধন করি 1982 সালে। 1982 সালে আমাদের জাতীয় সংসদের উদ্বোধন করি 1982 সালে। আমাদের জাতীয় সংসদের এটার মধ্যে 3 স্টার মারবেন। আমাদের জাতীয় সংসদের স্থপতি একজন মার্কিন স্থাপত্যবিদ, ওনার নাম হচ্ছে লুই আইকান। উনি হচ্ছে আমাদের জাতীয় সংসদের স্থপতি, লুই আইকান। আমাদের জাতীয় সংসদের এইগুলোর মধ্যে 3 স্টার মারবেন। আমাদের জাতীয় সংসদের 1 নং যুক্তরাষ্ট্রের আমাদের জাতীয় সংসদের 1 নং আসন, এই যে 300টা আসন, এর মধ্যে 1 নং আসন হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, পঞ্চগড়। 1 নং আসন হচ্ছে পঞ্চগড় জেলা। তারপরে আমাদের জাতীয় সংসদের 300 নং আসন, 300 নং আসন হচ্ছে বান্দরবান জেলা। 300 নাম্বার আসন হচ্ছে বান্দরবান জেলা। আচ্ছা আচ্ছা, লিখেন লিখেন আপু। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি মনে হচ্ছে না? আচ্ছা, আমি স্লো যাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, আনিকা বুশরা 1961 নাকি 62? 1961 হবে আপু, 1961 হবে। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে জাতীয় সংসদ তৈরির আগে কিভাবে আইন বিভাগ চলতো। আসলে জাতীয় সংসদ আমরা 1982 সালে তৈরি করেছি, কিন্তু সংসদের ভবনটা বানাইছি 82 সালে, উদ্বোধন করছি। কিন্তু তার আগে আমাদের সংসদ কিন্তু চলছে। কোথায় চলছে? ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের যে কার্জন হল আছে, ওইটাই ছিল আমাদের তখন সংসদ। কি? হ্যাঁ, না না না, এখন পুরাটাই সংসদে, কিন্তু তৎকালীন সময় আমাদের সংসদ চলছে এখানে। কিন্তু এই সংসদের যে কাজ কাজ এই যে বললাম না 61 সালে শুরু হয়েছে, মাঝখানে কাজ বন্ধ ছিল। এটা তো সরাসরি এখন মানে একাডেমিক ভবন হয়ে গেছে এখন। ওই ইয়াটা কিন্তু এখন যারা সায়েন্সের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির, হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এখন কার্জন হল। ঠিক আছে, লেখার আগেই মুছতেছে, আমি কিন্তু একটু সিরিয়ালে মুছতেছি, মনে করেন উপরটা আগে লিখছি, উপরটা আগে মুছি। ঠিক আছে, এই যে দেখেন, আমি এখন এগুলা উপরের চেয়ে আমি এগুলা আগে লিখছিলাম, এখন এগুলা আমি মুছে দিব। ঠিক আছে, এগুলো অনেক আগে লিখছি। আমার সিরিয়ালে এভাবে একটু খেয়াল রাখবেন, আমি কোনটা আগে লিখতেছি কোনটা পরে লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের জাতীয় সংসদের 300 নাম্বার আসন হচ্ছে বান্দরবান জেলা। ঠিক আছে, এরপরে লিখবেন, দেখেন যেহেতু 300টা আসন, জেলা হচ্ছে 64টা জেলার মধ্যে, তার মানে একেবারে ম্যাক্সিমাম জেলাতে একাধিক আসন। রাইট, তো একটা জিনিস মনে রাখবেন, একটি করে সংসদীয় আসন। আমাদের 3টা জেলা আছে, শুধু একটা জেলা একটা আসন, একটা জেলা একটা আসন, এরকম 3টা জেলা আছে। তাহলে একটু লিখবেন যে একটি করে সংসদীয় আসন আছে 3টি জেলায়। একটি করে সংসদীয় আসন আছে 3টি জেলায়। হ্যাঁ, একটা হচ্ছে রাঙামাটি জেলা,
তারপরে হচ্ছে খাগড়াছড়ি, আরেকটা হচ্ছে বান্দরবান। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটা জেলায় হচ্ছে একটি করে সংসদীয় আসন আছে। একটা পুরা জেলায় একটাই আসন, পুরা জেলায় একটাই আসন। রাঙামাটি, জি জি, ঢাকায়, ঢাকায়, এই যে লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি সংসদীয়, সবচেয়ে বেশি সংসদীয় আসন আছে, সবচেয়ে বেশি সংসদীয় আসন আছে ঢাকায়, 20টি, 20টি। ঠিক আছে, সবচেয়ে বেশি সংসদীয় আসন আছে ঢাকা জেলায়, সবচেয়ে বেশি। এরপরে আসেন, এই যে আমরা বললাম যে আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টা আছে, এটা কত নম্বর অনুচ্ছেদের জন্য বলা আছে ভাই? 65-3, তাই না? আপনারা কি জানেন আমরা যখন 72 সালে যে সংবিধান বানাই তখন মানে তো আমাদের সংরক্ষিত নারী আসন তখন কয়টা ছিল যখন আমাদের প্রথম সংসদ হয়? সংরক্ষিত নারী আসন 72 সালে আমাদের সংরক্ষিত নারী আসন মেয়েদের জন্য ছিল হচ্ছে 15টা। ঠিক আছে, 72 সালে ছিল হচ্ছে 15টা। 79 সালে আমরা পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই 15টা থেকে আমরা 30টি করি 79 সালে। এরপরে এরপরে 2004 সালে, 2004 সালে আমাদের 2004 সালে 13তম সংশোধনীর মাধ্যমে আমরা 30টা থেকে সংরক্ষিত নারী আসন করি হচ্ছে 45টা। এবং সর্বশেষ 2011 সালে আওয়ামী লীগ সরকার তাদের 15তম সংশোধনীর মাধ্যমে এই 45টা থেকে 50টি আসন করে। এই হচ্ছে সংরক্ষিত নারী আসনের ইতিহাস। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের 72 সালে আমাদের সংরক্ষিত নারী আসন ছিল 15টা। 79 সালে হচ্ছে আমরা পঞ্চম সংশোধনীর মাধ্যমে 30টি করি। তারপরে 2004 সালে 13তম সংশোধনীর মাধ্যমে আমরা 45টা করি এবং সর্বশেষ 2011 সালে 50টা আসন করা হয়। ঠিক আছে, আরো বাড়ার সম্ভাবনা খুব একটা নেই, এটা নিয়ে কথা হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের যে জাতীয় সংসদ যে এক কক্ষ বিশিষ্ট এটা চেঞ্জ হইতে পারে এবার, এটা এবার চেঞ্জ হতে পারে। এটা সংস্কার কমিটি যে হচ্ছে আমাদের ওই সংবিধান সংস্কার কমিটি একটা হচ্ছে, তারা চিন্তা ভাবনা করতেছে। ঠিক আছে, যে এটাকে আরেকটু অ্যাক্টিভ করা যায় কিনা। 17টা, আমরা এই পর্যন্ত মোট 17 বার সংশোধন করেছি আমাদের, যদি হয় তাহলে 18তম। ঠিক আছে, হ্যাঁ। এবার আসে নারী আসনের দরকার কি? নারী আসনের দরকার আছে, এটার উদ্দেশ্য একটা উদ্দেশ্য ছিল নারীদের জন্য, কারণ নারীরা এমনি পিছিয়ে ছিল সব দিক থেকে, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব সেক্টরে নারীরা খুব পিছিয়ে ছিল। তাদেরকে সমান সুযোগ সুবিধা বা কিছু জায়গায় তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই এই পলিটিক্যাল রাজনীতির জায়গায় তাদেরকে নিয়ে আসার জন্যই কিন্তু এই এই সংরক্ষিত নারী আসনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আমাদের জাতীয় সংসদের আমরা একটু কার্যাবলী কাজ কি একটু দেখি। আমাদের জাতীয় সংসদের কাজ কি? সংসদের কার্যাবলী, সংসদের কার্যাবলী আমরা জানি যে আমাদের জাতীয় সংসদ প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে আইন তৈরি করে, তাই না? জাতীয় সংসদের কাজ কি বলেন তো? আইন তৈরি করা, আইন তৈরি করা, আইন পরিবর্তন করা, আইন পরিবর্ধন করা, এই কাজগুলো কিন্তু আমাদের সংসদের কাজ। এবং আইন সংশোধন করা, সংশোধন করা এটা কিন্তু আমাদের জাতীয় সংসদের কাজ। এরপরে আমাদের জাতীয় সংসদের কাজ দেখেন, আমরা এই যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করে কে বলেন তো?
রাষ্ট্রপতি কি মানে জনগণ নির্বাচিত করি আমরা? আমরা কখনো ভোট দিছি রাষ্ট্রপতি নির্বাচনে? আমাদের এটা কিন্তু আমরা করি না, এটা কে করে? সংসদ সদস্যরা করে, তাই না? তার মানে সংসদ করে। তাহলে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু আমরা এই জাতীয় সংসদের মাধ্যমে করি, রাষ্ট্রপতি নির্বাচন, যেটা সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে আপনার বলা আছে রাষ্ট্রপতি নির্বাচনের কথা। 48-এ বলা আছে 300টা আসনের মধ্যেও নারীরা নির্বাচন করতে পারে। যারা নির্বাচন করতে পারে তারা নির্বাচিত আসন, সংরক্ষিত না, তারা সরাসরি, ঠিক আছে, তারা সরাসরি এমপি, ঠিক আছে। আর এছাড়া আলাদা করে যারা সংরক্ষিত নারী আসন তাদের নির্বাচন করতে হয় না, তারা নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী তার তার ইচ্ছা অনুযায়ী যাকে মনে করেন এরকম 50 জনকে সুযোগ দেন, তারা কিন্তু নির্বাচন করে না। কারণ আসন তো আমি বলছি নির্বাচিত আসন কয়টা? 300টা, তার মানে 300টা আসন নির্বাচিত। আর এই বাকি 50, কিন্তু আমাদের তো মোট আসন 350টা, তার মানে বাকিরা কিন্তু নির্বাচিত না, এরা কিন্তু আপনার ভোটে অংশগ্রহণ করে না, আমরা ভোট দেই না এদেরকে। এরা সরাসরি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এরকম 50 জনকে সুযোগ দেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে, তার মানে আমরা দেখলাম যে আমাদের আমাদের যে জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে, তাই না? আরেকটা কাজ করে, এই যে রাষ্ট্রপতির আমরা দেখেছি, রাষ্ট্রপতি গত ক্লাস সংবিধানের ক্লাস হয়েছে না আপনাদের? সংবিধানের ক্লাসে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির কিছু সুপার পাওয়ার দেওয়া আছে, যে রাষ্ট্রপতি চাইলে যে যত বড় অপরাধী হোক সেটা ক্ষমা করে দিতে পারে। আবার রাষ্ট্রপতি তার কাজ করার সময় যাই কিছুই করেন সেটার জন্য কারো কাছে কি করতে হয় না, কোনো জবাবদিহিতা করতে হয় না, তাই না? তাহলে যেহেতু কোনো জবাবদিহিতা করতে হয় না, তার মানে রাষ্ট্রপতি যদি এমন কোনো কাজ করে যেটা রাষ্ট্রের বিরোধী, তখন তা কি করবেন? রাষ্ট্রপতিকে তো আপনি তারপর থেকে সরাইতে পারবেন না, ঠিক আছে। কিন্তু একটা সিস্টেম আছে, সরানোর সিস্টেমটা আছে 52 নম্বরে। এই সরাইটাকে, রাষ্ট্রপতির পদ থেকে তাকে অপসারণ করে কে? না, প্রধানমন্ত্রী না, এই সংসদ। তার মানে একা আপনি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন না। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে আপনাকে সংসদের হাতে যেতে হবে। সংসদের মোট সংসদ সদস্য যারা আছে তাদের 3/2 2/3 যদি একমত হয় যে না আমরা রাষ্ট্রপতিকে চাই না, তাহলে তারা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে কি করতে পারবে? অপসারণ করতে পারবে। তার মানে এইটাও কিন্তু সংসদের কাজ। তার মানে রাষ্ট্রপতির অভিশংসন, এটাকে বলা হয় রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতির অভিশংসন যেটা বলা আছে আমাদের 52 নম্বর অনুচ্ছেদে কিন্তু রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা আছে, এবং এটাও কিন্তু উদ্বোধন 1961। হ্যাঁ, উদ্বোধন হচ্ছে 1961, সরি উদ্বোধন হচ্ছে, এটা ভিত্তিপ্রস্তর, উদ্বোধন হচ্ছে 1982 সাল, 82 সাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির অভিশংসনও করে। তারপরে আমাদের দেখেন এই জাতীয় সংসদ আরেকটা কাজ করে, যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। আচ্ছা, নরমালি একটু পেস লাগতে পারে আপনার, নরমালি যুদ্ধ ঘোষণা বাংলাদেশে একজন ব্যক্তি করতে পারে, ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে। সেটা কে করে? রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করে, কিন্তু নিয়মটা হচ্ছে রাষ্ট্রপতিকে সংসদের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কিন্তু সে কি করতে পারবে না, যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তার মানে যুদ্ধ ঘোষণার কাজটাও কিন্তু এই সংসদের। তার মানে যুদ্ধ ঘোষণা 63 নাম্বার, ঠিক আছে। এরপর আসেন আমাদের সংবিধান যে সংশোধন করি আমরা, আমরা জনগণ করি। সংবিধান সংশোধনের নিয়মটা কোথায় বলা আছে? মানে কারা করবে সংবিধান সংশোধন? সংসদ সদস্য। তার মানে এটাও সংসদের কাজ, তাই না? কারণ আমরা জনগণ তো আর সংশোধন করি না, রাইট? তার মানে সংবিধান সংশোধনও কিন্তু আমাদের, সংবিধান সংশোধন এটাও কিন্তু আমাদের সংসদের কাজ, যেটা আমাদের 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আপনি যদি চান আপনি সংবিধানকে সংশোধন করতে পারবেন, ঠিক আছে। সংবিধানকে সংশোধন করতে পারবেন, তবে নিয়মটা হচ্ছে যে মোট সংসদ সদস্য যারা আছে ওই একই জিনিস, তাদের 2/3 3/2 যদি একমত হয়, তাহলে আপনি কি করতে পারবেন? সংবিধানকে সংশোধন করতে পারবেন। মনে রাখতে হবে এটা, ঠিক আছে। এরপরে আসেন আমাদের এই যে জাতীয় সংসদের প্রথম, বলেন তো আমাদের সংসদের প্রথম নির্বাচন হয়েছে কবে? আমাদের সংসদের প্রথম নির্বাচন 3 স্টার হবে, এটা 3 স্টার। সংসদের প্রথম নির্বাচন মানে বাংলাদেশের প্রথম নির্বাচন, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে
প্রথম নির্বাচন বাংলাদেশ হওয়ার আগে 70 সালে নির্বাচন হয়েছে, তার আগে 54 সালে নির্বাচন হয়েছে, ওইটা পাকিস্তানের নির্বাচন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে নির্বাচন এটা পরীক্ষা আসে যে এটা কি বলা হয় সংসদের প্রথম নির্বাচন। এটা হয় হচ্ছে 7 মার্চ 1973 সাল। 7 মার্চ 1973। নাইমা নিশা, ভেরি গুড। তার মানে হচ্ছে আচ্ছা আপু, লেট হয়ে গেলে সমস্যা নাই, এটা রেকর্ড আছে, হ্যাঁ একটু দেখে নিতে পারবেন। আচ্ছা সমস্যা নাই, একটু আবার দেখে নিতে পারবেন, এটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ, পরে দেখে নিতে পারবেন। তাহলে সংসদের প্রথম নির্বাচন হয়েছে 7 মার্চ, বাংলাদেশের প্রথম নির্বাচন 7 মার্চ 1973 সালে। এবং এই সংসদের আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা যখন নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে নিয়মটা হচ্ছে যে সরকার, যেই দলে সরকার গঠন করবে, সরকার গঠন করার পর সংসদে অধিবেশন বসতে হয় কত দিনের মধ্যে? 30 দিন, 1 মাসের মধ্যে অধিবেশনে ডাক দিতে হয়। নিয়মটা হচ্ছে যেই দলে সরকার গঠন করবে, মনে করেন তারা শপথ নিল আজকে, আজ থেকে 30 দিনের মধ্যে তাদের প্রথম অধিবেশন বসবে। ঠিক আছে? অধিবেশনে আহ্বান করে কে? রাষ্ট্রপতি। মানে এই আজকে শপথ নিছে তারা, আজ থেকে 30 দিনের যে কোনো দিন রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করতে হবে, নাইলে কিন্তু এই সরকার আবার থাকবে না। ঠিক আছে? তার মানে আমাদের নিয়ম হচ্ছে 30 দিনের মধ্যে অধিবেশন বসতে হয়। তাহলে সংসদের প্রথম নির্বাচন হয়েছে 7 মার্চে। সংসদের প্রথম অধিবেশন যদি বলি আমরা, সংসদের প্রথম অধিবেশন, সংসদের প্রথম অধিবেশন, আমাদের প্রথম অধিবেশন বসে, প্রথম অধিবেশন বসে সেটা হচ্ছে 1 মাস, খালি 30 দিন যোগ করে দিবে তাহলে মনে থাকবে। এটা 7 মার্চ, এটা হচ্ছে 7 এপ্রিল 1973 সাল। আমাদের সংসদের প্রথম অধিবেশন বসে হচ্ছে 7 এপ্রিল 1973 সাল। এই যে দেখেন 1973 সালে যে আমাদের প্রথম অধিবেশন বসছে, আচ্ছা অধিবেশনে কি থাকে? স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে, তাই না? অধিবেশন যে বসে, অধিবেশনে স্পিকার থাকে না? সংসদে দেখেন না স্পিকার আছে, ডেপুটি, তারাই তো অধিবেশন পরিচালনা করে। তাহলে আমাদের প্রথম সংসদের প্রথম অধিবেশনও স্পিকার ছিল, ডেপুটি স্পিকার ছিল। তাহলে লিখবেন সংসদের প্রথম স্পিকার, সংসদের প্রথম। আমি এটা সংবিধানের ক্লাসে লিখে দিয়েছিলাম। কেউ কি বলতে পারবেন সংসদের প্রথম স্পিকারের নাম কি? সংসদের প্রথম স্পিকার উনি ছিলেন গণপরিষদের, উনি ছিলেন হচ্ছে গণপরিষদ, এটা সংসদের প্রথম স্পিকার। অনলাইনে যারা আছেন একটু বলেন তো ভাইয়া, অনলাইনে যারা আছেন একটু বলেন তো সংসদের প্রথম স্পিকারের নাম কি? আমরা গত ক্লাসে লিখে দিয়েছি এটা। সংসদ আর গণপরিষদ আমি ক্লিয়ার করেছিলাম গত ক্লাসে। সমস্যা হচ্ছে 1 মাস পর পর ক্লাস হয় তো, এই কারণে অনেকে ভুলে যাচ্ছে। একা পাখি, ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। না না, আপনার উত্তর সঠিক হয় না, আপনারটা ভুল হয়েছে। ঠিক আছে, আপনারটা ভুল হয়েছে। আচ্ছা, যে একজনে বলছে আব্দুল হামিদ, মোহাম্মদ আজিজুর রহমান, একা পাখি, ভুল হয়েছে। ঠিক আছে, এই আব্দুল হামিদ, শাহ আব্দুল হামিদ, উনি ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার। না, গণপরিষদের প্রথম স্পিকার, আর এটা হচ্ছে সংসদের প্রথম স্পিকার। আনিকা বুশরা, ভেরি গুড, আনিকা বুশরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, সংসদের প্রথম স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। লিখে দেই নাই? দিয়েছিলাম তো মনে হয়, তাই না? ডেপুটি স্পিকার, স্পিকারও লিখছিলাম। এটা হচ্ছে গণপরিষদের, তার সাথে সংসদেরটা লিখে দেই নাই? লিখে দেই না? আচ্ছা এই যে এখন লিখেন। তাহলে সংসদের প্রথম স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ, এবং ওনারও ডেপুটি ছিলেন একজন। ঠিক আছে, সংসদের প্রথম ডেপুটি স্পিকার, স্পিকার ওনার নাম হচ্ছে মোহাম্মদ বায়তুল্লাহ, মোহাম্মদ বায়তুল্লাহ, রাইট। আচ্ছা, যেহেতু এইটা লিখতেছেন আপনারা, ওই গণপরিষদেরটা পাশাপাশি একটু নাম দুইটা লিখে রাখেন পাশাপাশি। আমি একটু ইয়া করে দিচ্ছি যে আপনারা, এটা তো সংসদের, আর পাশে লিখবেন যে গণপরিষদের, গণপরিষদের,
গণপরিষদের প্রথম স্পিকার, ওনার নাম হচ্ছে শাহ আব্দুল হামিদ। আব্দুল হামিদ উনি হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার, এবং ওনারও একজন ডেপুটি ছিল, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। এই ডেপুটি স্পিকার হচ্ছে এই লোকটা, মোহাম্মদুল্লাহ। ঠিক আছে, তার মানে গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। এবং দেখেন এইটা তো, এই গণপরিষদ বসেছে আমাদের প্রথম 72 সালে 10 এপ্রিল। আমি একটু আগে গেছি, আমাদের সংবিধান বানানোর সময় বলছিলাম যে আমাদের প্রথম যে গণপরিষদের অধিবেশন বসে, সেটা বসে হচ্ছে এপ্রিল 10 এপ্রিল 1972 সালে। আর এটা হচ্ছে 73 সাল, আমি পড়াচ্ছি 73, যে সংসদের নির্বাচন হইতে হয়েছে 73 সালে। তাহলে ওই সংসদের প্রথম স্পিকার আর ডেপুটি স্পিকার। কিন্তু এটা হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসছে 10 এপ্রিল 1972। সেই অধিবেশনে প্রথম সভাপতি স্পিকার হন হচ্ছে মোহাম্মদ শাহ আব্দুল হামিদ। এরপর দেখেন উনি যে এই যে 10 এপ্রিল যে মোহাম্মদুল্লাহ, এইটা হচ্ছে গণপরিষদের। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা একটু প্যাচ আছে এই জায়গার মধ্যে, প্যাচটা বোঝার চেষ্টা করেন। প্যাচটা হচ্ছে দেখেন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 72 সালে 10 এপ্রিল। ওই অধিবেশনের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, আর ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, খেয়াল করেন তো, এটা তো 72 সাল। তো এই যে এপ্রিল মাসের পরে এই শাহ আব্দুল হামিদ মে মাসের 1 তারিখে মারা গেলেন হঠাৎ করে। শাহ আব্দুল হামিদ মারা গেলেন। তাহলে মারা গেলে দেখেন তো, উনি তো স্পিকার ছিলেন, উনি যখন মারা গেলেন তা ওনার পোস্টটা খালি হলো না? ওনার পোস্টে সবচেয়ে বড় দাবিদার কে? মোহাম্মদুল্লাহ, যেহেতু ডেপুটি স্পিকার ছিলেন। তাহলে উনি হয়ে গেলেন কি, এবার স্পিকার হয়ে গেলেন, গণপরিষদের স্পিকার হয়ে গেলেন মোহাম্মদুল্লাহ। তাহলে যেহেতু উনি স্পিকার হয়ে গেলেন, তাহলে উনি ছিলেন ডেপুটি স্পিকার, ওনার পোস্টটা খালি হলো না? এই ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ পেলেন কে? এই তারাই পরবর্তীতে সংসদের দায়িত্ব পালন করছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার। কে তৎকালীন, মানে আমাদের প্রথম যে অধিবেশন বসে, সেই অধিবেশনের সভাপতি আলাদা ছিল, স্পিকার আলাদা ছিল, ডেপুটি স্পিকার আলাদা ছিল। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী আমরা জানি যিনি স্পিকার সেই সভাপতি, আলাদা করে হয় না। ঠিক আছে, তাহলে গণপরিষদ আর সংসদ এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এবার আসেন, একজন বলছে গণপরিষদ কি? আমরা গত ক্লাসে বলেছিলাম, এ কারণে আগের ক্লাসগুলো না করলে অনেক ঝামেলা হয়, এগুলো অনেক আগের জিনিস টানতে হয়, তো সমস্যা হয়। একবারে নতুন। এটা কেমন কথা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি বলছি, গণপরিষদের ব্যাপারটা হচ্ছে, বর্তমানে আমরা যেটাকে সংসদ বলি, আমাদের সংবিধান বানানোর আগে ওইটার নামই ছিল গণপরিষদ। ঠিক আছে, বর্তমানে আমরা যেটাকে সংসদ বলি, সংবিধান রচনার আগে এই সংসদের নামই ছিল গণপরিষদ, ওইটাকে আমরা এখন বলি হচ্ছে সংসদ। ঠিক আছে, সংবিধান বানালাম, তারপরে আমাদের নির্বাচন হলে এরপর থেকে এরা নাম হয়ে গেছে সংসদ, আমাদের পার্লামেন্টের নাম হয়ে গেছে সংসদ। আগে পার্লামেন্টের নাম ছিল গণপরিষদ, বুঝছেন তো? পাকিস্তান থাকতে তখন আমরা পার্লামেন্টকে বলতাম হচ্ছে গণপরিষদ। ঠিক আছে, এই যে ধীরেন্দ্রনাথ দত্ত সরাসরি পার্লামেন্টে গিয়ে প্রথম বলছিল, ঠিক আছে, যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করে দেন, বলছিল না? এই গণপরিষদে গিয়ে, উনি গণপরিষদ সদস্য ছিলেন, আমাদের এই অঞ্চলের এমপি ছিলেন উনি, তো উনি গিয়ে বলছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আসেন, জি জি, একটা হচ্ছে তাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট লোকসভা আর হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, তাদের হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা, এবার জানেন, বিধানসভা হচ্ছে ওভারঅল পার্লামেন্টের নাম হচ্ছে। ঠিক আছে, আমাদের যেমন আইনসভা বলি আমরা এটাকে, আইনসভা। এবার আসেন, তো আমরা এবার সামনে চলে যাই। আমাদের এই যে দেখেন, আমরা সংসদ নিয়ে পড়তেছি, আমরা জাতীয় সংসদ নিয়ে পড়তেছিলাম, তাই না? আমাদের আইন বিভাগ নিয়ে পড়তেছিলাম। একটু লিখবেন এই পর্যন্ত। আচ্ছা, একজন বলছে দুইটার মধ্যে পার্থক্য, আমি নিশ্চয়ই পার্থক্যটা বলে দিয়েছি। ঠিক আছে, পার্থক্যটা একটু ক্লিয়ার করলাম। আচ্ছা, লিখে দিচ্ছি। এই পর্যন্ত দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান জাতীয়
সংসদে ভাষণ দেন। এই পর্যন্ত দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান আমাদের জাতীয় সংসদে ভাষণ দেন। ঠিক আছে, একজন হচ্ছে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট, যুগোস্লাভিয়া, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম হচ্ছে জোসেফ মার্শাল টিটু। জোসেফ মার্শাল টিটু উনি ভাষণ দেন। আরেকজন হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি ভি ভি গিরি, ভি ভি গিরি, বরাহ ভেঙ্কট গিরি। তাহলে এই দুইজন হচ্ছে এই পর্যন্ত আমাদের জাতীয় সংসদে ভাষণ দেন। এগুলা থেকে পরীক্ষা মাঝে মাঝেই কোশ্চেন আসতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি আনিসা ইসলাম, আসিয়া ইসলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা ক্লিয়ার করে নেই, অনেকে আছেন যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, হয়তো আপনি এই ক্লাসটা এখন পাচ্ছেন, নতুন করে আবার নতুন টপিকগুলো প্রত্যেকটা ক্লাসে আপনারা পাবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, একটু স্লো বলবো। স্লো স্লোই তো বলছি, এখন এখন তো আমি একটু স্লোই বলছি। ভি ভি গিরি, ভি ভ, এটা ভ, ভি বি গিরি, বরাহ ভেঙ্কট গিরি। এই তারা দুইজন হচ্ছে আমাদের জাতীয় সংসদে ভাষণ দেন। না নিয়ম নাই, এটার কোনো নিয়ম নাই, আসছে বেড়াতে আসছে, হয়তো তখন অধিবেশন ছিল, অধিবেশনে ইনভাইট পাইছে, ভাষণ দিছে, বুঝছেন তো। তো এই হচ্ছে ব্যাপার। জি জি। না না, গেস্টের আসন আছে, গেস্টের জন্য আলাদা আসন আছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আহ আমরা দেখবো, দেখেন আমাদের সংসদ শেষ, জাতীয় সংসদ সম্পর্কে আমরা এ টু জেড জেনেছি। আমরা এবার দেখবো আমাদের আইন বিভাগ শেষ, আমরা জানবো হচ্ছে আমাদের বিচার বিভাগ। বিচার বিভাগ, বিচার বিভাগ। আচ্ছা, বিচার বিভাগ বললে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে ভাইয়া? সুপ্রিম কোর্ট, তাই না? তাহলে আমাদের হেডলাইন দিব হচ্ছে আমরা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আচ্ছা, সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা আছে সংবিধানের সংবিধানের 94 নং অনুচ্ছেদে, সংবিধানের 94 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা আছে যে বাংলাদেশে একটা সর্বোচ্চ আদালত থাকবে, যেটার নাম হবে সুপ্রিম কোর্ট, যেটার স্থায়ী আসন হবে ঢাকায়। ঠিক আছে, এটা আমাদের 94-এ বলা আছে যে বাংলাদেশে একটা সর্বোচ্চ আদালত থাকবে, যেটার নাম হবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এবং এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ থাকবে, দুটি বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্ট গঠিত হবে। ঠিক আছে, দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তাহলে বিভাগ দুইটা হচ্ছে আহা বিভাগ। আহা বিভাগ, আহা মানে হচ্ছে আপিল, আ দিয়ে আপিল, এবং হা দিয়ে হচ্ছে হাইকোর্ট। এই আহা বিভাগ নিয়ে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট গঠিত হবে। আহা বিভাগ, আ দিয়ে হচ্ছে আপিল বিভাগ, হা দিয়ে হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই দুইটা বিভাগ নিয়ে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট গঠিত হবে।
হ্যাঁ, আমাদের সংবিধানের 22-এ বলা আছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা রিমন হোসেন ভাই, রিমন হোসেন ভাইয়া, আপনি যে ইয়াটা বলেছেন আপনার ভিডিও সব রেকর্ড অর্ধেক আসে কিনা, এই জিনিসটা এই ইয়াটা মেসেজটা আমাদের পেজে একটু দিবেন। হ্যাঁ, আমাদের পেজে বা একটা ফোন দিয়ে আমরা যে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, ওই যে কল সেন্টারের যে নাম্বারগুলো দেওয়া আছে, ফোন দিয়ে এই জিনিসটা একটু জানালে ওনারা এটা ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, আপনার যে সমস্যাটা এটা সবার তো মনে হচ্ছে না হবে এরকম, আপনারা একটু ফোন দিয়ে একটু জানার চেষ্টা করেন যে সমস্যাটা আপনার কেন হচ্ছে, তাহলে ওনারা এটা ইয়া করে দিবে। আসেন, এবার আসেন, এই সুপ্রিম কোর্ট নিয়ে আমাদের কিছু কনফিউশন আছে, কিছু কোশ্চেন আছে খুবই কনফিউজিং, আমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। আচ্ছা, এই যে একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই যে আমরা যে মামলা টামলা করি, ঠিক আছে, আমরা সাধারণত এই সুপ্রিম কোর্টের আন্ডারে, এছাড়া আপনার জেলা পর্যায়ে যে আদালতগুলো আছে এগুলাকে বলা হয় অধস্তন আদালত। এই অধস্তন আদালত যেগুলো আছে, জেলা জজ আদালত যেগুলো আছে, এগুলোতে সাধারণত দুই ধরনের মামলা চালানো হয়। একটা হচ্ছে ফৌজদারি মামলা, একটা হচ্ছে দেওয়ানি মামলা। লিখতে হবে না, যা জিনিসটা বোঝেন। একটা হচ্ছে ফৌজদারি মামলা, একটা হচ্ছে দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা কোনগুলো? জমি জমা সংক্রান্ত যত যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো নিয়ে যারা কাজ করে, এটা হচ্ছে দেওয়ানি মামলা। আর ফৌজদারি মামলা কোনগুলো? যত অপরাধ আছে, খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঠিক আছে, চুরি ডাকাতি থেকে শুরু করে যত অপরাধ আছে, এই অপরাধগুলো নিয়ে কাজ করে হচ্ছে আমাদের ফৌজদারি আদালত বা ফৌজদারি মামলা যেগুলো বলি আমরা। ঠিক আছে, এগুলো তো এরপরে মনে করো ওইখান থেকে যখন একটা মামলা নিষ্পত্তি না হয়, তখন সেটা আসে কোথায়? হাইকোর্টে আসে। এবার হাইকোর্ট থেকে মনে করো হাইকোর্টে, এরপরে ওই মামলাটা হাইকোর্টে চললো, হাইকোর্টে একটা রায় দিল, তখন সেইটা যদি আপনার বিপক্ষে যে আপনার যদি মনে হয় যে আপনি ইয়া পাচ্ছেন না, তাহলে আপনি যাইতে পারবেন কোথায়? আপিল বিভাগে যাইতে পারবেন। আবার মানে আপিল করার সুযোগ আছে প্রত্যেকটা ইয়াতে, দেখবেন এরকম একটা ইয়া দেয়, রায় দেয়, তারা আবার এরপরে কি করে? আপিল করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে হচ্ছে আমাদের এই ইয়াটা চলে। আপিল বিভাগে সন্তুষ্ট না হলে তো আর কিছু করার নাই। ঠিক আছে, সাধারণত সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে এগুলাই সর্বোচ্চ। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, এই যে আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয়, মনে রাখবেন আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয় হচ্ছে কোর্ট। আচ্ছা, এর লিখে দিচ্ছি আমি, সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্টকে বলা হয় হচ্ছে কোর্ট অফ রেকর্ড, যেটা আমাদের 108-এ বলা আছে, সংবিধানের 108 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টকে বলা হবে কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে। আহা বিভাগ মানে কি? আহা বিভাগ মানে আমি বলেছি, এই যে দেখেন লিখে দিয়েছি, আহা মানে আ দিয়ে আপিল, এই হা দিয়ে হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, আ দিয়ে হচ্ছে আপিল, হা দিয়ে হচ্ছে হাইকোর্ট। আচ্ছা, এরপর আসেন। আচ্ছা, তো সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের সংবিধানে নর্মালি একটা জিনিস ধরেন, আপনার একটা মামলা 10 বছর ধরে একটা আদালতে, মনে করেন হাইকোর্টে চললো, ঠিক আছে, বা আপনার এলাকার একটা ধরেন জেলা জজ, যে দায়রা জজ যেগুলো আছে, ওইখানে মনে করেন এই মামলাটা চললো, চলার পরে এই মামলা মনে করেন 15 বছর 10 বছর পরে গিয়ে একটা রায় দিল। সেই রায়ের পরে মনে করেন আপনি মামলা, আপনি মানে এটা আপনার পক্ষে গেল না, মনে করেন বিপক্ষে গেল আপনার, তখন আপনি কি করবেন? হাইকোর্টে যাবেন। তখন হাইকোর্টে যখন আসবেন, এই হাইকোর্ট তো তখন এই মামলার নথিপত্র, মামলা কিন্তু শুরু হয়েছে 10 বছর আগে, এই মামলার নথিপত্র কাগজপত্র লাগবে না? এই কাগজপত্র তারা কোথা থেকে নিবে এবার? এই কারণে যে কোনো মামলা যখনই শুরু হয়, যত অধস্তন আদালতই হোক, যেখানে যে কোনো মামলা যখন শুরু হয়, মেইন যে ডকুমেন্ট গুলো থাকে, ওই ডকুমেন্ট গুলো কোথায় রাখা থাকে জানেন? সুপ্রিম কোর্টে রাখা থাকে, যেন 50 বছর পরেও যদি একটা মামলা শুরু হয়, এই মামলার যখন কোনো কাগজপত্র লাগবে, তখন যেন তারা এখান থেকে আপনার আইডিয়া নিতে পারে। তো এই কারণে
যত আদালত আছে বাংলাদেশের সকল আদালতের যত মামলা সংক্রান্ত যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস রাখা হয় কোথায়? সুপ্রিম কোর্টে। এই কারণে সুপ্রিম কোর্টকে বলা হয় কি ভাই? কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে, সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। এরপরে আরেকটা জিনিস যে এখন তো অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে স্যার এটা ধরেন যে নষ্ট তো হয়ে যেতে পারে। তৎকালীন আগে এরকম ঝামেলা হইতো, কিন্তু বর্তমানে সব অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে। আবার আগে একটা সিস্টেম ছিল, ধরেন বরিশালের একটা আদালতে একটা মামলা নিয়ে কাজ করবে, তো তার জন্য তো ঢাকায় আমাদের সুপ্রিম কোর্টে আসন তো ঢাকায়, স্থায়ী আসন তো ঢাকা, তার মানে কি আবার ঢাকা আসা লাগবে, আবার যাওয়া লাগবে, এরকম করে একটা ঝামেলা হইতো তখন। কিন্তু এখন যেহেতু অনলাইন সিস্টেম হয়ে গেছে, এখন শুধুমাত্র ওয়েবসাইটে দেখেই আপনার সকল মানে নথিপত্র যেগুলো আছে সেগুলো নেওয়া ইজি হয়ে যাচ্ছে। এখন আর ওই ঝামেলা নেই। ঠিক আছে, এরপরে আরেকটা সুপ্রিম কোর্ট থেকে আরেকটা কোশ্চেন আসে যে সুপ্রিম কোর্টকে বলা হয় আমাদের সংবিধানের অভিভাবক। সংবিধানের অভিভাবক অথবা সংবিধানের ব্যাখ্যাকারক অথবা রক্ষাকর্তা কে বলেন তো? সংবিধানের সুপ্রিম কোর্ট, সবগুলাই সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবক বলেন, সংবিধানের ব্যাখ্যাকারক বলেন, সংবিধানের রক্ষাকর্তা বলেন, সবই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। এখন না, জি আচ্ছা ঠিক আছে। এই যে বর্তমানে আপনার নতুন যে সংস্কার আসতেছে সেখানে রাষ্ট্রপতির, এখন তো রাষ্ট্রপতির কোনো পাওয়ার নাই, এখন নতুন নিয়মে রাষ্ট্রপতির পাওয়ার বাড়তেছে, রাষ্ট্রপতিকে পাওয়ার দেয় শুধুমাত্র এখন কিন্তু সব ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে। এই জিনিসটা কমানো হচ্ছে, এই যে সংস্কার হবে, সংস্কারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকবে, ক্ষমতার একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকবে তাদের মধ্যে। তখন কি হবে, রাষ্ট্রপতি চাইলে কোনো কাজ করতে পারবে না, আবার প্রধানমন্ত্রীও চাইলে একক সংখ্যাগরিষ্ঠতা কিছু করতে পারবে না। ঠিক আছে, এটা তো থাকবেই, তবে পাওয়ার ব্যালেন্স করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা বুঝেন। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, সংবিধানের অভিভাবক বললে দেখেন সংবিধান বানায় কারা? সংসদ সদস্যরা, তাই না? তাহলে মনে হচ্ছে সংবিধানের অভিভাবক সংসদ সদস্য হবে বা সংসদ হবে। এই জিনিসটা সব সময় সংসদ নিয়ে পোলাপান ভুল করে, যে সংবিধানের অভিভাবক বললে বা ব্যাখ্যাকারক বললে যেহেতু তারা বানাচ্ছে তার মানে তারাই হবে, রাইট? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, সব সংসদ সদস্যরা কিন্তু সংবিধান সম্পর্কে বিজ্ঞ না। নর্মালি সংবিধান মানে কি? সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখানে যে অনুচ্ছেদ গুলো থাকবে প্রত্যেকটা এক একটা আইন, এবং এগুলা ডিনাই করতে পারবে বাংলাদেশে এমন কোনো আদালত নাই। ঠিক আছে, যে 153টা অনুচ্ছেদ আছে, 153টা অনুচ্ছেদ মানে 153টা আইন, এগুলো আপনাকে মানতেই হবে, এনিহাও আপনাকে এগুলো মানতেই হবে, ডিনাই করতে পারবেন না। এখন কথা হচ্ছে এই যে সংবিধানের অনুচ্ছেদগুলো যে লেখা আছে, আপনি যদি পড়তে গিয়ে যত একটু জটিল করে লেখা, বাংলা মানে সাধু ভাষায় লেখা, একেবারে পড়তে গিয়ে যখন কোনো সমস্যা হবে আপনি কার কাছে যাবেন? বুঝতে গিয়ে সমস্যা, কারণ এটা তো একটা আইন। তাহলে আপনি যদি বুঝতে সমস্যা হয় আপনি কার কাছে যাবেন? সংসদ সদস্যদের কাছে যাবেন? সংসদ সদস্য আপনি যদি সাকিব আল হাসানের কাছে যান, সে কি ব্যাখ্যা দিতে পারবে ভাই? সে কিন্তু ব্যাখ্যা দিতে পারবে না। আপনার মমতাজের কাছে গেলে পারবে ব্যাখ্যা দিতে? হ্যাঁ, তাইলে দেখেন সব সংসদ সদস্যরা কিন্তু সংবিধান সম্পর্কে বিজ্ঞ না। তারপরে এইটার ব্যাখ্যা একমাত্র একটা প্রতিষ্ঠানে দিতে পারবে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তারা খুবই হাইলি এক্সপিরিয়েন্স, তারা এই বিষয়ে পড়াশোনা করা, হাইলি এক্সপিরিয়েন্স পারসন, তারা একমাত্র তারাই এটার ব্যাখ্যা দিতে পারবে। এই কারণে বলা হচ্ছে আমাদের এই সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক, রক্ষাকর্তা। এই তিনটাই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সেটা তো ভিন্ন ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান কে বলেন তো? সুপ্রিম কোর্টের প্রধান কে? প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে বলেন তো? রাষ্ট্রপতি। এই প্রধান বিচারপতির কথা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা আছে 95-এ, 94 পরেই 95। দেখছেন, 94 হচ্ছে সুপ্রিম কোর্ট,
তারপরে কিন্তু 95। ঠিক আছে, রাইট। তার মানে হচ্ছে একজন বলছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কি আলাদা? আমি একটু আগে বলেছি যে সুপ্রিম কোর্টেরই দুইটা বিভাগ, একটা আপিল একটা হাইকোর্ট বিভাগ। ঠিক আছে, তার মানে নিজ অধীস্থ না আর কি, অধস্থ না আদালত। আচ্ছা, এরপর আসেন। আচ্ছা, তো এখানে বলছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। মনে রাখবেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এই একটা কাজই করতে পারে, সেটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া। আমাদের বর্তমান নিয়মে রাষ্ট্রপতির কাজই হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ শোনা, ওনার অন্য কোনো কাজ নাই। বসে বসে খালি প্রধানমন্ত্রী পরামর্শ শুনবে, প্রধানমন্ত্রী যেভাবে পরামর্শ দিবে সে সেইভাবে কাজ করবে। শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এই একটা কাজ করতে পারে, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা প্রধান বিচারপতি সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এগুলো আমরা সংবিধানে পড়িয়েছি। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে সংবিধানের 64 নং অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। কেউ কেউ কি বলতে পারবেন অ্যাটর্নি জেনারেল জিনিসটা কি আসলে? রাইট, তার মানে রাষ্ট্রের প্রধান আইনজীবী। রাষ্ট্রের প্রধান আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে না, রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু একাধিক। অ্যাটর্নি জেনারেল একজন, কিন্তু অ্যাটর্নি কিন্তু অনেক। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক, তাদের সবাইকে অ্যাটর্নি বলা হয়। ওই অ্যাটর্নিদের মধ্যে প্রধান থাকবেন একজন, যাকে বলবো অ্যাটর্নি জেনারেল। যেমন বিচারপতি, বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারপতি কয়জন থাকে জানেন? অসংখ্য। রাষ্ট্রপতি ইচ্ছা অনুযায়ী যতজন ইচ্ছা ততজনই বিচারপতি নিয়োগ দিবেন, কিন্তু প্রধান বিচারপতি কয়জন? একজনই প্রধান বিচারপতি। ঠিক একইভাবে অ্যাটর্নি থাকবেন অনেক, যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি থাকবেন অনেক, কিন্তু তাদের মধ্যে একজন থাকবে প্রধান, যাকে বলা হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন কে বলেন তো? রাষ্ট্রপতি। এটাও নিয়োগ দেন। বাংলাদেশের যত নিয়োগ হয় সব হয় রাষ্ট্রপতির নামে। ঠিক আছে, তাহলে 64-এ হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে, আর উনি হচ্ছে রাষ্ট্রের প্রধান আইনজীবী। এবার বলেন অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? অপশন দিচ্ছি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, কোনটা হবে? অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? একজন বলছে বিচার বিভাগ, আমি অপশন দিচ্ছি নির্বাহী বিভাগ, আরেকটা হচ্ছে বিচার বিভাগ। বলেন তো অনলাইনে যারা আছেন একটু বলেন, অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? রাষ্ট্রের প্রধান আইনজীবী কিন্তু, খেয়াল রাখেন। বলেন। খাদিজা বিনতে আমিন, আচ্ছা। তারপর সেতু পারভিন, রিমন হোসেন, তাহলে তারা নিশ্চয়ই। আচ্ছা, বাহ, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছে, তার মানে জানে এটা। এটা গত একেবারে রিসেন্ট 46 বিসিএস এর কোশ্চেন। অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? দেখেন একটা জিনিস আপনার মনে হতে পারে, যেমন যে অ্যাটর্নি জেনারেল যেহেতু রাষ্ট্রের প্রধান আইনজীবী, মনে হবে আইনজীবীরা তো কোর্টে কাজ করে, তাহলে মনে হতে পারে বিচার বিভাগের অংশ, তাই না? কিন্তু আসলে অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ জানেন? মানে নির্বাহী বিভাগের অংশ। আমাদের গত ক্লাসটা যদি করে থাকে তাহলে এটা ইজি হওয়ার কথা, কারণ আমরা গত ক্লাসে সংবিধানের যে আমাদের যে চতুর্থ অধ্যায়ের নামই ছিল কি জানেন? নির্বাহী বিভাগ। আর এখানে অনুচ্ছেদ ছিল কয়টা বলেন তো? 48 থেকে 64, তাই না? আর এই 64 নাম্বারে তো কি বলেন তো? দেখেন তো, তাহলে 64 নাম্বার অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? শুধু এই আমাদের সংবিধানের অধ্যায়ের নামটা জানলে এটা পারা যায়।
উনি নির্বাহী বিভাগের অংশ। ঠিক আছে, সংবিধানে যে আমাদের 11টা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে নির্বাহী বিভাগ, যেখানে অনুচ্ছেদ আছে 48 থেকে 64, আর এই 64 নাম্বারই হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তার মানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগের অংশ। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, yes, yes. আচ্ছা এরপর আসেন, তারপর আসেন আমরা দেখছি অ্যাটর্নি জেনারেল সম্পর্কে পড়ছিলাম আমরা। এবার দেখবেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল, ওনার নাম হচ্ছে এম এইচ খন্দকার, এম এইচ খন্দকার, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খন্দকার। ঠিক আছে, জি জি, আপনাদের এটা কোন মানে কোন বেচের? এনটিআরসি তাই না? না সব পড়তে হবে না, আপনাদের জন্য নির্দিষ্ট আছে, নির্দিষ্ট আছে। আচ্ছা সমস্যা নেই, এগুলা ইয়া করে দেবো আমরা। ঠিক আছে, আসেন আমরা এরপরে দেখি আমাদের, আমরা দুইটা বিভাগ সম্পর্কে, কোনগুলো? ওই একই জিনিস আমি যা পড়াচ্ছি এখানেও তাই আছে। ঠিক আছে, আচ্ছা লাগলে আপনি ইয়ে করে নিতে পারবেন। আচ্ছা 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 সমস্যা নেই। আচ্ছা এবার আসেন, এবার আসেন আমরা দেখি দেখি আমাদের প্রথমে পড়েছি আমরা আইন বিভাগ, তারপরে পড়লাম আমরা বিচার বিভাগ, এখন আমাদের বাকি আছে কি শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। ঠিক আছে, শাসন বিভাগ, যেটা আরেক নাম হচ্ছে নির্বাহী বিভাগ। আচ্ছা নির্বাহী বিভাগের মধ্যে বলেন তো, নির্বাহী বিভাগের প্রধান কে বলেন তো? একটু আগে বলেছিলাম রাষ্ট্রপতি, তাই না? আমরা প্রথমে রাষ্ট্রপতি সম্পর্কে জানবো। রাষ্ট্রপতি, আচ্ছা রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, এটাও লিখে দিয়েছি একটু আগে সংবিধানের। জি, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি দেখেন রাষ্ট্রপতির কথা কোথায় লিখে দিয়েছিলাম, ওইটা ছিল রাষ্ট্রপতির অভিশংসন, কিন্তু রাষ্ট্রপতির কথা বলা আছে হচ্ছে 48 নং অনুচ্ছেদে। মানে রাষ্ট্রপতি, বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবে, এটা বলা আছে কত নম্বরে? 48 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, আর রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা আছে হচ্ছে 52 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, তার মানে 48 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির কথা বলা আছে। আমি জানি না ভাই। রাইট, আচ্ছা তার মানে আমাদের রাষ্ট্রপতির কথা বলা আছে হচ্ছে 48 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, ও আচ্ছা একজনের পদের মেয়াদ গুলো জানতে চাচ্ছে। আচ্ছা প্রথমে আসি, পদের মেয়াদের ক্ষেত্রে মনে রাখবেন আমাদের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির পদের মেয়াদ কত বছর? প্রধান বিচারপতির পদের মেয়াদ না, রাইট, তার মানে হচ্ছে 5 অথবা 67 বছর, যেটা আগে হবে 5 অথবা 67। প্রধান বিচারপতি মনে রাখবেন উনি কিন্তু সরকারি সরকারের অংশ না, কিন্তু উনি কর্মচারী, বুঝছেন তো? প্রধান বিচারপতি ওনারা হচ্ছে কর্মচারী, তার মানে আমাদের সরকারি যারা চাকরি করে তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ওনারই,
প্রধান বিচারপতি 67 বছর পর্যন্ত উনি অধিষ্ঠিত থাকতে পারবেন, অথবা 5 বছর, যেটা আগে হবে। যেটা আগে হবে বলতে বুঝাচ্ছি, মনে করেন আজকে আপনি একজন প্রধান বিচারপতি নিয়োগ দিলেন, আজকে থেকে আগামী 5 বছর পর্যন্ত সে দায়িত্ব পালন করবে। তার আগে যদি 67 বছর হয়ে যায়, মনে করেন 3 বছর দায়িত্ব পালন করার পর 67 বছর হয়ে গেল তার বয়স, তাহলে শেষ, তার পদের মেয়াদ শেষ। বুঝছেন তো? তার মানে তার জীবনের 67 বছর পর্যন্ত সে তার পদে থাকতে পারবে। না 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 না, এরকম হয় নাই, এরকম হয় নাই। যেহেতু আমাদের সংবিধানে বলা আছে 67 বছর, এটাই মানতে হবে এবং এটাই মানে। ঠিক আছে, রাইট। এবার আসেন 67 বছর, যেটা আগে হবে, রাইট। এরপর আসেন আমরা অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কত বছর বলেন? অ্যাটর্নি জেনারেল, না, অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ হচ্ছে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী অনির্দিষ্ট। এটা অনির্দিষ্ট, রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, এখানে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি যদি মনে করে যে 10 বছর পর্যন্ত রাখবে ক্ষমতায়, রাষ্ট্রপতি যতদিন আছে একজনকে যদি পছন্দ অনুযায়ী রাখতে পারে তাহলে সেই দায়িত্ব পালন করবে। আবার যদি রাষ্ট্রপতি মনে হয় যে না 3 বছর পরে তাকে বাদ দিয়ে দিতে হবে, রাষ্ট্রপতি চাইলে তাকে অপসারণ করতে পারবে। তার মানে এগুলো নিয়োগ দেন রাষ্ট্রপতি, পদের মেয়াদটা হচ্ছে নির্দিষ্ট, আর এটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেন আর পদের মেয়াদ অনির্দিষ্ট। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন, তো আমরা রাষ্ট্রপতি পড়ছিলাম, আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানছিলাম, যেটা হচ্ছে আমাদের 48 রাষ্ট্রপতির কথা বলা আছে, আর 52 নং হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা আছে। রাষ্ট্রপতির অভিশংসন, অভিশংসন মানে তার পদ থেকে অপসারণ করা। তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা বলা আছে হচ্ছে আমাদের 52 নম্বর অনুচ্ছেদে। এরপর আসে রাষ্ট্রপতির ক্ষমতা যদি দেখি। আচ্ছা বলেন তো, রাষ্ট্রপতির ভবনের নাম কি, যেটা সবচেয়ে বেশি আলোচিত এখন? বঙ্গভবন, যেটা নিয়ে কয়দিন পর পর মানুষ খালি ঘেরাও দেয়, তাই না? তাহলে বঙ্গভবন, রাষ্ট্রপতির ভবন হচ্ছে বঙ্গভবন, বঙ্গভবন। আর প্রধানমন্ত্রী বাসভবনের নাম কি? গণভবন। ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক গুলো একটু মনে রাখেন। তাহলে বঙ্গভবন এটা কোথায় আছে? এটা অবস্থানটা হচ্ছে দিলকুশা, দিলকুশা, ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রপতির ভবন। এবার আসলে রাষ্ট্রপতির কাজ দেখি আমরা, রাষ্ট্রপতির কার্যাবলী। রাষ্ট্রপতির কার্যাবলী, বঙ্গভবন হচ্ছে গুলিস্তানের পাশেই, দেখবেন গুলিস্তান যাইতেই সামনে পড়ে হচ্ছে বঙ্গভবন। ঠিক আছে, মতিঝিলে ওই এরিয়ার মধ্যে, ওই এরিয়ার ভিতরেই। গণভবন তেজগাঁও, তেজগাঁওয়ের দিকে। ঠিক আছে, এই যে আগারগাঁও থেকে আরো সামনে গেলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাটর্নির পদের বেতন কাঠামো কিভাবে নির্ধারিত হয় স্যার? অ্যাটর্নি জেনারেলের বেতন কাঠামো রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। যেমন আমাদের যারা সরকারি চাকরি করে তাদের বেতন কিন্তু নির্দিষ্ট, একটা গ্রেডিং সিস্টেম আছে। তাদের যারা একেবারে সচিব পর্যন্ত যায় তাদের হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার গ্রেডে থাকে তারা। ঠিক আছে, সর্বোচ্চ পর্যায়ে 1 নাম্বার গ্রেড। আমরা তো জয়েন করি নবম গ্রেড, দশম গ্রেড, তারপরে এটা থেকে প্রমোশন হয়ে অষ্টম, ষষ্ঠ গ্রেডে আসে, পঞ্চম গ্রেডে আসে, এভাবে আস্তে আস্তে শেষমেশ গিয়ে 1 নাম্বার, যারা একেবারে মন্ত্রী পরিষদ সচিব, তারা হচ্ছে 1 নাম্বার গ্রেড। মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রীদের একেবারে পার্সোনাল পিএস যারা মন্ত্রীদের, ওই মন্ত্রী পরিষদ সচিবরা হচ্ছে 1 নাম্বার গ্রেড। কিন্তু অ্যাটর্নি জেনারেলের যে বেতন কাঠামো এটা নির্দিষ্ট না, রাষ্ট্রপতি ইচ্ছা অনুযায়ী যতটুকু দেয়। হ্যাঁ, প্রধান বিচারপতিরও নির্দিষ্ট, কারণ উনি তো সরকারি কর্মচারী, তারও কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে, কিন্তু অ্যাটর্নি জেনারেলের কোনো নির্দিষ্ট বেতন ভাতা হয় না, সব নির্দিষ্ট, এগুলো সব নির্দিষ্ট। আমাদের সেনাবাহিনী তো, তারা তো রাষ্ট্রের কর্মচারী, পুলিশের যেমন বেতন কাঠামো আছে, সেনাবাহিনীরও আলাদা বেতন কাঠামো আছে, সবার এগুলো সব নির্দিষ্ট, এগুলো অনির্দিষ্ট না। ঠিক আছে, রাষ্ট্রপতির আমাদের বর্তমান যদি ধরি, রাষ্ট্রপতির বেতন হচ্ছে 1,20,000 টাকা।
ঠিক আছে, এটা তো বেতন, এটা তো বেতন, কিন্তু আসলে এই বেতনে কি তারা সন্তুষ্ট? এরকম হাজার হাজার মানে লাখ 20,000 টাকা, হাজার লাখ 20,000 টাকা তারা ইনকাম করে। প্রধানমন্ত্রীর বেতনও এরকমই, রাষ্ট্রপতির ইয়াই। ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ট্রাইব্যুনাল সম্পর্কে একটু ধারণা দেন। ট্রাইব্যুনাল নর্মাল একটা জিনিস চিন্তা করবেন, ট্রাইব্যুনালের কাজ হচ্ছে বিচার করা, কিন্তু একটা নির্দিষ্ট সেক্টর, যেমন আমাদের সুপ্রিম কোর্টের কাজ, কিন্তু তাদের কাজ বিচার করা, সব সেক্টরের বিচার তারা করে, যে কোনো নাগরিকের যে কোনো ধরনের বিচার তারা করে। কিন্তু ট্রাইব্যুনালের কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট, যেমন প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে আমাদের। প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ কি? প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ শুধু প্রশাসনের যারা আছে তাদের বিচার করা। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের যখন কোনো ঝামেলা হয় তারা কিন্তু সরাসরি কোর্টে যায় না, তারা তখন কি করে, ওই প্রশাসনিক ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করে, সেখানে তাদের মামলা নিষ্পত্তি হয়। তাদেরকে বলা হয় আপনি কোনো সমস্যায় পড়লে আগে প্রশাসনিক ট্রাইব্যুনালে জানাবেন। প্রশাসনিক ট্রাইব্যুনালে যদি নিষ্পত্তি হয়ে যায় 99% এখানে হয়ে যায়। যদি না হয় তারপরে আপনি আদালতে যাবেন, তার আগে কিন্তু আপনি আদালতে যেতে পারবেন না, নিয়ম আছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইব্যুনালের কাজ। ট্রাইব্যুনালের কাজ নির্দিষ্ট। ঠিক আছে। আর কোর্টের হচ্ছে একেবারে যত নাগরিক আছে, যত ধরনের অপরাধ আছে, যত যাই কিছু হোক, সব বিচার করবে হচ্ছে আমাদের আদালতগুলো। তারাও বিচার করে, তারাও বিচার করে, তবে সেক্টরটা নির্দিষ্ট করে যে এই সেক্টরের বাইরে আপনি বিচার করতে পারবেন না, শুধু তাদের বিচার করবেন আপনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আসেন তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কার্যাবলী আমরা দেখি, রাষ্ট্রপতির কাজ কি। প্রথমে আসি যে এই যে দেখেন, রাষ্ট্রের সর্বাধিনায়ক কে বলেন তো? রাষ্ট্রের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। দেখেন আমরা একটু আগে এগুলো পড়িয়েছি যে যুদ্ধ ঘোষণা কে করে? রাষ্ট্রপতি করে, ওই সংসদের অনুমতি নিয়ে, তাই না? যুদ্ধ ঘোষণা করেও কিন্তু রাষ্ট্রপতি, যেটা 63-তে বলা ছিল। তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন কে ভাই? অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন রাষ্ট্রপতি, যেটা 64-তে বলা আছে, তাই না? তারপরে এই যে তেমন আমরা যে কোনো আইন বানালে, আইন প্রণয়ন করি, যে কোনো আইন যখন রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইন হয়, নাইলে কিন্তু এছাড়া কিন্তু এটা আইন হয় না, তাই না? তাহলে আইন প্রণয়নও কিন্তু রাষ্ট্রপতি করে, প্রণয়ন করে। তারপরে আমাদের কি বলে, প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন, যেটা আমাদের 95 নাম্বার অনুচ্ছেদে 95-এ বলা আছে। প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। এরপর আসেন, এরপর দেখেন আমাদের যে নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে? নির্বাচন কমিশনার, এটাও রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনার নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, মানে যত বাংলাদেশে যত নিয়োগ সংক্রান্ত ঝামেলা আছে সব কার নামে হবে? রাষ্ট্রপতির নামে হবে। শুধু আরেকটা জিনিস বলবো লাস্টে, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি, কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করেন। একমাত্র উনি যুদ্ধ ঘোষণা যেমন করতে পারে রাষ্ট্রপতি, জরুরি অবস্থা বুঝছেন কোনটা? 144 ধারা, যেটা ঠিক আছে, সর্বোচ্চ 120 দিন বা 4 মাসের জন্য রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ঠিক আছে, যেটা 141-এর ক অনুচ্ছেদ গুলো যেগুলো লিখে দিচ্ছি, এগুলো লিখে দেওয়ার কারণটা হচ্ছে আসে অনুচ্ছেদ গুলো, এই কারণে বারবার লিখে দিচ্ছি যেন আপনি পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা মোহাম্মদ সামি, আমি আপনার কোশ্চেন দেখছি ভাইয়া, যেগুলোর অ্যান্সার আপনি এখানে বলছে মোট কয়টা ক্লাস হয়েছে। মোট কয়টা ক্লাস হয়েছে বলতে এখানে আসলে যেমন আমাদের যারা নতুন ভর্তি হয়েছেন হয়তো তাদের ক্ষেত্রে ক্লাস আপনার কম পেয়েছেন বা পানই নাই, এরকম আছে। আবার আবার অনেকের আছে অনেক পুরনো, তাদের ক্ষেত্রে সিরিয়ালে আমাদের প্রাচীন যুগ হয়েছে, মধ্যযুগের 3টা ক্লাস হয়েছে, তারপরে ইংরেজ শাসনটা হয়েছে, ভাষা আন্দোলনের 2টা ক্লাস হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের 2টা ক্লাস হয়েছে, সংবিধানের ক্লাস হয়েছে।
কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো হয় নাই, কিন্তু আপনাদেরকে আবার যখন এই প্রাচীন যুগ থেকে ক্লাস শুরু হবে তখন আপনাদেরকে দেখবেন আবার ইনভাইট করবে। তার মানে আপনারা ক্লাস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি জি জি। না 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 না, ওরকম কোনো ক্লাস হয় নাই। অন্তর্বর্তী সরকার নিয়ে বলতে আমাদের এখন যেটা আপনি জানবেন সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসবে, যেটা সবচেয়ে বেশি এখন কথা চলতেছে। সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা একটা থিওরি বের করছে 303 যে ইয়াটা। ঠিক আছে, এই শুধু এটা একটু মনে রাখেন যে উনি একটা তত্ত্ব দিয়েছে, একটা থিওরি দিয়েছে। এটা হচ্ছে যে জিরো কার্বন, পৃথিবীর মধ্যে জিরো কার্বন নিয়ে আসা, তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট, সবাইকে মনে করেন যে আনএমপ্লয়মেন্ট থাকবে না কেউ, সবাইকে এমপ্লয়েড করার সিস্টেমটা। ঠিক আছে, তারপর হচ্ছে জিরো পভার্টি, দারিদ্র শূন্য করার জন্য এইটা নিয়ে কথা হচ্ছে। এটাই দেখবেন বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তার মানে এই তিনটা জানলে আপনি বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা বাদ দিতে হবে, বাদ, এগুলা বাদ। হ্যাঁ 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 হ্যাঁ, এখন এখন এগুলো আছে, এগুলো নিয়ে ক্লাস, এগুলো কখন হবে জানেন? এগুলো শেষ হওয়ার পর সাম্প্রতিকের ক্লাস দিব না আমরা। ওই সাম্প্রতিকের ক্লাসে তখন আমরা এই টুকটাক যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আমরা ক্লাস দিব। ঠিক আছে, তখন আমরা এগুলো নিয়ে ইয়া করে দিব আপনাদের। এবার আসেন, তাহলে রাষ্ট্রপতি এই কাজগুলো করেন, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, রাষ্ট্রপতি যে যে প্রতিষ্ঠানের প্রধান, রাষ্ট্রপতি যে যে প্রতিষ্ঠানের প্রধান, রাষ্ট্রপতি যে যে প্রতিষ্ঠানের প্রধান, আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে সকল সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আচার্য, সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। বা আমরা এটাকে দেখেন, নর্মালি আপনি যে যে ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, আপনার ইউনিভার্সিটির সর্বোচ্চ পোস্ট ছিল হচ্ছে ভিসি, তাই না? ভিসি মানে ভাইস চ্যান্সেলর, মানে চ্যান্সেলর কিন্তু রাষ্ট্রপতি, সব ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু তারপরে ওই ইউনিভার্সিটির দায়িত্ব দেওয়া হতো এই ভিসি কে, ভাইস চ্যান্সেলরকে, রাষ্ট্রপতি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সকল সরকারি বেসরকারি ইউনিভার্সিটির প্রধান। তারপরে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সশস্ত্র বলতে ওই যে সেনা, নৌ, বিমান বাহিনী, অস্ত্র নিয়ে যেগুলো। ঠিক আছে, তাহলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও কিন্তু রাষ্ট্রপতি। আচ্ছা, এরপর আসেন, একজন বলছে শেখ মুজিব, না শেখ মুজিব নিয়ে কোনো কোশ্চেন আসবে না, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে 144 ধারা কি, যেটা বলছিলাম জরুরি অবস্থার কথা। জরুরি অবস্থা মানে হচ্ছে যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে দেশে অভ্যন্তরীণ গোলযোগ হতে পারে, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, বা বাহিরের কোনো আক্রমণ হতে পারে, তাহলে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আর যদি জরুরি অবস্থা ঘোষণা হয় তাহলে আমাদের 6টা যে মৌলিক অধিকার আছে সেগুলো স্থগিত হয়ে যায়। 6টা মৌলিক অধিকার কি হয়ে যায় আমি একটু জাস্ট বোঝার জন্য বলছি, একজন এটা বলতে চাচ্ছে। যেমন 36, 37, 38, 39, 40 এবং 42, এই 6টা মৌলিক অধিকার অটোমেটিক স্থগিত হয়ে যায়। যেমন 36-এ যেটা বলা আছে চলাফেরার স্বাধীনতা, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন, কিন্তু যদি জরুরি অবস্থা জারি হয় আপনি কোনো চলাফেরা করতে পারবেন। এই মুভমেন্ট ঠেকানোর জন্যই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে। কারণ এই যে দেখেন বিশৃঙ্খলা হয়ে যায়, এই যে দেখছেন না কিছুদিন আগে রাঙামাটিতে একটা ঘটনা ঘটছে, খাগড়াছড়িতে। তো এইসব ঝামেলা হইলেই তখন তারা কি করে, জরুরি অবস্থা ঘোষণা করে। এখন মনে করেন ভারত যদি সরাসরি বাংলাদেশে আক্রমণ করে বসে, তখন রাষ্ট্রপতি দেখবেন অটোমেটিক কি করবে, সংসদের পারমিশন নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে দেবে। ঠিক আছে,
তো এই হচ্ছে ব্যাপার, 37-এর সমাবেশ করার স্বাধীনতা, 38-এর সংগঠন, এগুলো আপনি করতে পারবেন, কিন্তু জরুরি অবস্থা ঘোষণা হলে আপনি আর সমাবেশও করতে পারবেন না, সংগঠনও করতে পারবেন না। তো এই এই অধিকারগুলো আমাদের অটোমেটিক স্থগিত হয়ে যায়, এটাকেই বলা হয় জরুরি অবস্থা বা 144 ধারা। ঠিক আছে, বা আমরা কারফিউ বলি এটাকে, আরেকটা ভাষা বলি আমরা কারফিউ। আচ্ছা, আমার কাছে ইয়ে নেই। আচ্ছা, আরেকটু, আমাদের সময় প্রায় শেষের দিকে। এরপরে আসেন, তাহলে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? আমাদের রাষ্ট্রপতি, মনে রাখবেন। ঠিক আছে, এরপরে আসেন বাংলাদেশ স্কাউট এর প্রধান, বাংলাদেশ স্কাউট প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটি। এগুলো সংস্থা, এগুলো সংস্থা যেগুলো সমাজের ইয়ে নিয়ে কাজ করে, বিভিন্ন ঝামেলা সমস্যা নিয়ে কাজ করে। ঠিক আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও, হ্যাঁ এনজিও, নন গভর্নমেন্ট। হ্যাঁ, এই যে রাইট, প্রধানমন্ত্রী আসতেছি ভাইয়া, প্রধানমন্ত্রী আসতেছি, একটু পরে প্রধানমন্ত্রী পড়াচ্ছি। এই যে এখনই আসবো আমরা প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী পরে শেষ। আসেন আমরা এবার প্রধানমন্ত্রী সম্পর্কে জানি। প্রধানমন্ত্রী, মনে রাখবেন বাংলাদেশের বাংলাদেশের মেইন পাওয়ার আমাদের সংসদীয় যে সরকার ব্যবস্থা, এই সংসদীয় সরকার ব্যবস্থা মেইন পাওয়ারটা কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে, সকল ক্ষমতা তার হাতে। ঠিক আছে, বাংলাদেশের যে কোনো কিছুতে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পরামর্শ নিয়ে কাজ করতে হয়, শুধু একটা কাজ ছাড়া, সেটা কি? প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া। ঠিক আছে, না অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে ইয়ে নিতে হবে, শুধুমাত্র প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে উনি কারো পরামর্শ নিতে হয় না, পারমিশন নিতে হয় না, এছাড়া সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী পারমিশন নিতে হবে। ঠিক আছে, তার মানে সকল কাজই কিন্তু প্রধানমন্ত্রীর নামে মানে রাষ্ট্রপতির নামে হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী হচ্ছে, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী থেকে আমরা যেটা জানবো যে উনি যে যে প্রতিষ্ঠানের প্রধান, আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে বলা আছে, একটু লিখে নেন যে সংবিধানের, যদিও এটা খুব একটা আসে না, সংবিধানের 56 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা আছে। ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা আছে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? কিন্তু নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী থেকে যেটা সবচেয়ে, আচ্ছা, প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স লাগে কত বছর? 25 বছর। বয়স লাগে হচ্ছে 25 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগে, শুধুমাত্র রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছর, এমপি হওয়ার জন্য 25 বছর, এমপি হওয়ার জন্য 25 বছর লাগে। ঠিক আছে, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য 25 বছর, সব 25 বছর। হ্যাঁ, আপনারাও পারবেন। ঠিক আছে, আর বিয়ে করতে লাগে কয় বছর? 18-21, তাই না? হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য 35 বছর লাগে, আর সকল ক্ষেত্রে আপনি 25 বছরের মধ্যে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, আপনি সংসদ সদস্য হইতে পারবেন, সবকিছু করতে পারবেন, 25 বছর হইলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রধানমন্ত্রী যে যে প্রতিষ্ঠানের প্রধান, এটা থেকে একটা কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ, এটা লিখতে হবে, প্রতিষ্ঠানের প্রধান।
রাইট। আচ্ছা, আমাদের যে প্রধানমন্ত্রী উনি হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই আসে পরীক্ষায়, এখান থেকে আসলে এটাই আসে, সেটা হচ্ছে এক নেক। এক নেকের প্রধান, এক নেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। মনে রাখবেন ছোটখাটো পরীক্ষায় এটাই আসে, এক নেক। এক নেকের প্রধানকে, এটা পরীক্ষা আসে। তাহলে এটা হচ্ছে প্রধানমন্ত্রী। এক নেকের ফুল মিনিংটা আসে, এক নেক এক্সিকিউটিভ। এই যে এক্সিকিউটিভের বাংলা নির্বাহী বলছিলাম, ঠিক আছে? তার মানে এক্সিকিউটিভ কমিটি, COMMITTE অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ইকোনমিক এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক নেক। জি জি। ম্যাজিস্ট্রেট হচ্ছে, ম্যাজিস্ট্রেট তো বাংলায়ও ম্যাজিস্ট্রেটই বলা হয়, কিছু কিছু টার্ম আছে যেগুলোর বাংলা ইংলিশ আমরা একই ইউজ করি, ঠিক আছে? তাই এটাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয় আর কি, বাংলায় হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেটা। আবার প্রধানমন্ত্রী দেখেন এক নেকের প্রধান, আরেকটা হচ্ছে নেক, নেক নেকের প্রধান। এই দুইটার কাজ মোটামুটি প্রায় সেম। নেক মানে ওই যে আমি দেখেন এক নেকের মধ্যেই নেক আছে, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ঠিক একইভাবে নেক মানে হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা বাংলাটা হচ্ছে ন্যাশনাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি যেটা, একনেক। জি জি। বর্তমানে কে হবে স্যার? বর্তমানে একনেকের প্রধান বলতে এখন অন্তর্বর্তীকালে সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার হাতে এই সব দায়িত্ব থাকবে, ঠিক আছে? এখন উপদেষ্টারা মিলে এই কাজ করে, রাইট। আচ্ছা, এগুলা কাজটা কি? মনে রাখবে বাংলাদেশের যত টাকা পয়সা সংক্রান্ত যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর প্রধান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে? এই যে দেখেন একনেক, ওরা কি করেন, এই যে দেখ, বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট, ওই প্রজেক্ট গুলো হাতে নেয় হচ্ছে নেক। নেক ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অর্থনৈতিক পরিষদ, অর্থ সংক্রান্ত যত প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রজেক্ট, মনে করেন মেট্রো রেল করা, বা তারপর রেল লাইন করা, রাস্তা করা, পদ্মা সেতু বানানো, যত যত বড় বড় প্রজেক্ট আছে, সব প্রজেক্ট নেয় হচ্ছে নেক। না না না, ঠিক আছে? তারপরে তো নেক থেকে সেটা যায় অনুমোদন নেওয়ার জন্য, সেটা যায় কোথায়? একনেকে যায়। এরপরে তারা অনুমোদন দিলে, প্রধানমন্ত্রী যদি অনুমোদন, যেহেতু উনি হচ্ছে এটার প্রধান, তারা যদি অনুমোদন দেয় তখনই এটা বাস্তবায়ন শুরু হয়, ঠিক আছে? তাহলে নেক এবং একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে আসেন আরো দুইটা প্রতিষ্ঠান আসে পরীক্ষায়, যেমন একটা হচ্ছে আমাদের বেজা, আর হচ্ছে বেবজা, BEZA, বেজা। হ্যাঁ, বেজা, আরেকটা হচ্ছে বেবজা, BEPZA, বেবজা জুন। হ্যাঁ, এই দুইটারই প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে বেজা কি জিনিস? BEZA ফুল মিনিং গুলো আপনাদের ছোটখাটো পরীক্ষা এগুলাই আসে। বাংলাদেশ ইকোনমিক জোন, জোন অথরিটি। আর বেবজা BEPZA, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। একজন বলছে স্যার আমাদের এলাকার চেয়ারম্যান তো বুড়া ছিল, মানে সর্বনিম্ন 25 বছর, বুঝছেন? একজন চেয়ারম্যান হইতে হলে সর্বনিম্ন লাগবে 25 বছর। 25 বছরের আগে কেউ চেয়ারম্যানের পদে করতে পারবে না, ইলেকশন করতে পারবে না। সর্বোচ্চ নাই, সর্বোচ্চ যদি 200 বছরও থাকে, মানুষ তাকে ছেড়ে চাইলে হইতে পারবে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, রাইট। তো এই বেজা ব্যবজা এই দুইটা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে আমাদের দেশ নেত্রী, জননেত্রী, মাদার অফ হিউম্যানিটি, জাতির জননী, জাতির নানি, জাতির আপা। ঠিক আছে, আপা। ঠিক আছে, আপা আপা, তাই না? তো এই হচ্ছে মমতাময়ী। হ্যাঁ, এগুলো হচ্ছে সব প্রধানমন্ত্রী। উনি আরেকটা প্রতিষ্ঠানের প্রধান, সেটা হচ্ছে পি 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 পাবলিক, হ্যাঁ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, এবার আসেন, আমরা আমাদের সরকারের তিনটা বিভাগ পড়লাম। একটা হচ্ছে প্রথমে আইন বিভাগ পড়েছি, তারপরে বিচার বিভাগ পড়েছি, এখন আমরা শাসন বা নির্বাহী বিভাগ পড়েছি, তাই না? বাংলাদেশ সরকারের আরেকটা উইং আছে, এটা হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক, যেটা আমাদের স্থানীয় সরকার যেটাকে বলি আমরা। তার মানে সরকারের এইটা হচ্ছে, তারা হচ্ছে পুরা দেশটা পরিচালনা করে এই তিনটা উইং এর মাধ্যমে। এছাড়া লোকাল গভর্নমেন্ট যেটা, তারা হচ্ছে এলাকা ভিত্তিক একটা সরকার ব্যবস্থা আছে। এলাকাগুলো পরিচালনা করার জন্য একটা সরকার ব্যবস্থা আছে, যেটাকে বলি আমরা স্থানীয় সরকার। কি বলি ভাই? স্থানীয় সরকার। না না না, উঠাই দেয় নাই। আচ্ছা, এটা আমি বলছি, দেখেন। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে আমাদের এই সরকার বিভাগের মেইন অংশ শেষ। আমরা এবার দেখবো হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় সরকার, যেটাকে লোকাল গভর্নমেন্ট বলি। ঠিক আছে। আচ্ছা, এই স্থানীয় সরকারের আপনারা জানেন যে একটা হচ্ছে গ্রাম ভিত্তিক পর্যায়ে আছে, স্তর আছে, একটা শহর ভিত্তিক আছে, রাইট? তো গ্রাম ভিত্তিক তিনটা স্তর স্থানীয় সরকারের। আচ্ছা, একটু আগে লিখে নেন যে আমাদের স্থানীয় সরকার অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি হয়, এটাও পরীক্ষায় আসে। স্থানীয় সরকার অধ্যাদেশ জারি হয় 1976 সালে। স্থানীয় সরকার অধ্যাদেশ জারি হয় 1976 সালে। স্থানীয় সরকারের কিলার হাসিনা, তাই না? আচ্ছা আচ্ছা, তারপর আসেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, স্থানীয় সরকারের অধ্যাদেশ জারি হয় 1976 সালে। এরপর আসেন, আমাদের স্থানীয় সরকারের গ্রাম পর্যায়ে তিনটা স্তর, গ্রাম ভিত্তিক তিনটি স্তর। তিনটি স্তর। এক নাম্বার হচ্ছে একেবারে সর্বনিম্ন আপনার আপনার এলাকার যেটা, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, তাই না? সর্বনিম্ন স্তর যেটা, সেটার নাম কি? ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। তারপরে তারপরে কি আছে? উপজেলা পরিষদ, তাই না? উপজেলা পরিষদ। তারপরে আছে হচ্ছে জেলা পরিষদ। সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ, রাইট? এটা হচ্ছে গ্রাম ভিত্তিক, গ্রাম পর্যায়ের। শহর ভিত্তিক কিন্তু আবার লোকাল গভর্নমেন্ট কিন্তু আবার তাদের ক্ষেত্রে ইয়াটা কিন্তু ভিন্ন। শহর ভিত্তিক হলে, হ্যাঁ, শহর ভিত্তিক সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে পৌরসভা। পৌরসভা। আরেকটা হচ্ছে কি? সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, এটা হচ্ছে শহর ভিত্তিক। পৌরসভা এবং সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন হচ্ছে নর্মালি জিনেন, দেখেন, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা লাগে। সরকারের একটা আইন আছে যে এতজন জনসংখ্যা লাগবে এই এরিয়ার মধ্যে, তারপরে এই এই প্রতিষ্ঠানগুলো থাকতে হবে, তাহলে ওই এলাকাকে আপনি সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিতে পারবেন। বিভাগীয় শহর। বিভাগীয় শহর বলতে আপনার একেবারে গ্রাম পর্যায়ে না, গ্রামের চেয়ে উন্নত যে এরিয়াগুলো, ওইগুলোতে আপনার সিটি কর্পোরেশন হিসেবে ইয়া করা যায়। যেমন আমাদের বর্তমানে সিটি কর্পোরেশন আছে কয়টা? 12টা আছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জে হচ্ছে সিটি কর্পোরেশন। ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ হচ্ছে একটা সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ এরিয়াটা নর্মাল মনে করেন, যদি মানে এই লোকাল গভর্নমেন্টে চিন্তা করি আমরা,
লোকাল গভর্নমেন্টের চিন্তা করলে আমাদের এরকম থাকতো যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। কিন্তু এখানে দেখা যায় যে নারায়ণগঞ্জে অনেক জনসংখ্যা আছে, এখানে সব ধরনের প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, সুযোগ সুবিধা বেশি আছে, তো এই কারণে ট্রানজেকশন বেশি হচ্ছে এই জায়গার মধ্যে। এই কারণে সরকার এটাকে কি করছে, সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিছে। ঠিক আছে, এটা আইন আছে, একটা আইনে বলা আছে যে আপনার এতজন মানুষ লাগবে, এই সুযোগ সুবিধা থাকতে হবে, তাহলে এটা আপনি সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিতে পারবেন। ঠিক আছে, সিটি কর্পোরেশন বাংলাদেশে বর্তমানে 12টা সিটি কর্পোরেশন আছে, মোট হচ্ছে আপনার 12টা সিটি কর্পোরেশন আছে। আচ্ছা, রাইট, এবার আসেন, তো এটা হচ্ছে আমাদের শহর ভিত্তিক পৌরসভা আর হচ্ছে সিটি কর্পোরেশন। আমাদের যে ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদ গঠিত হয় নরমালি জানেন যে ইউনিয়ন পরিষদে একজন থাকে চেয়ারম্যান, তারপরে আপনার 9 জন থাকে সদস্য, রাইট, আর হ্যাঁ, আর 3 জন হচ্ছে নারী সদস্য সংরক্ষিত। তাহলে 9, 3, 12 আর 1 কতজন হইলো? এই 13 জন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়, 13 জন নিয়ে ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদে একজন থাকেন হচ্ছে চেয়ারম্যান, আর 2 জন থাকে ভাইস চেয়ারম্যান, এর মধ্যে একজন পুরুষ একজন নারী। ঠিক আছে, আর এখানেও 3 জন থাকে সংরক্ষিত আসন, 3টা। তার মানে 3, 2, 5 আর 1 কত হইলো ভাই? এই 6 জন নিয়ে আমাদের উপজেলা পরিষদ গঠিত হয়। উপজেলা পরিষদ এটা মাঝে মাঝে সংখ্যাটা আসে, এ কারণে লিখে দিচ্ছি, মাঝে মাঝে সংখ্যাটা ইউনিয়ন পরিষদ থেকে এই সংখ্যাটা আসে। এটা থেকেও সংখ্যাটা মোট যে 6 জন, মোট মানে সংরক্ষিত আসন আছে, মানে আইনে বলা আছে আপনি চাইলে নিয়োগ দিতে পারবেন, আপনি চাইলে হয়তো আপনাদের ওইখানে নিয়োগ দেওয়া হয় নাই, কিন্তু আইনে বলা আছে যে এই 6 জন কিনে আমাদের উপজেলা পরিষদ গঠিত হবে। উপজেলা পরিষদের আইন আছে না, ওই যে 85 সালে যে আইন হয়েছে আমাদের, ওইখানে বলা আছে যে একটা উপজেলা পরিষদে আমাদের 6 জনকে নিয়ে গঠিত হবে। ঠিক আছে, এখন চাইলে আপনি নিয়োগ দিতে পারবেন, যেহেতু জায়গা আছে নিয়োগ দিতে পারবেন, বুঝছেন তো? এটা তো নির্বাচন হবে না, এটা সংরক্ষিত আসন নির্বাচন হয় না, এটা নির্বাচন প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার সে জেলা পরিষদ। আমাদের যে জেলা পরিষদে মনে রাখবেন, জেলা পরিষদে একজন থাকে জেলা পরিষদ চেয়ারম্যান। এখানে 3টা দিয়েছেন না? কি কি কিসের জন্য দিয়েছিলেন? এই যে দেখেন, একটা চেয়ারম্যানের জন্য দিয়েছিলেন, 2টা হচ্ছে ভাইস চেয়ারম্যানের জন্য, একটা পুরুষ একটা মহিলা, বুঝছেন? এইটাই তো বলা, এই যে দেখেন চেয়ারম্যানের জন্য একটা দিছেন, পুরুষের জন্য একটা দিছেন, নারীর জন্য একটা দিছেন। ঠিক আছে, এই 3টা দিয়ে দিছেন। আচ্ছা আসেন জেলা পরিষদ। জেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকবে, এখানে 15 জন থাকবে সদস্য, জেলা পরিষদ সদস্য, আর 5 জন থাকবে হচ্ছে এখানে সংরক্ষিত আসন থাকবে হচ্ছে 5টা। তার মানে 15, 5, 20 আর 1 কত হইলো ভাই? এই 21 জনকে নিয়ে হচ্ছে আমাদের জেলা পরিষদ গঠিত সদস্য। এই যে যেমন এখানে যেমন 9 জন সদস্য, এখানে 2 জন ভাইস চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনগুলো? এগুলো সব হচ্ছে চেয়ারম্যানরা, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে, উপজেলা যারা আছে তারা ভোট দিবে। হ্যাঁ, আপনি কি, আপনার এরিয়া এলাকা কোনটা? নেত্রকোনা না? কেউ কি ছিল এরকম জেলা পরিষদে বা উপজেলা পরিষদে? তাতে ছিল না? আচ্ছা আচ্ছা, হম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হম, আচ্ছা আচ্ছা, এই কারণে হয়তো দেয় নাই, হচ্ছে ওই ইয়াতে তৎকালীন সময় প্রধানমন্ত্রী দেয় তো, হয়তো ওনার ইয়া ছিল, এই কারণে হয়তো দেয় নাই। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আমাদের এই জিনিসগুলো জানলেই হবে এখান থেকে। আর এই যে পৌরসভা সিটি কর্পোরেশন, এখানে সদস্য সংখ্যা নির্দিষ্ট না। যদি দেখে যে কোনো পৌরসভা, কারণ ওইখানে জনসংখ্যা বেশি থাকে, দেখে যে কোনো পৌরসভা জনসংখ্যা অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে সদস্য সংখ্যা নির্দিষ্ট হয়। কাউন্সিলর, ঠিক আছে, তারা হচ্ছে আপনার জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যা যদি বেশি হয় কাউন্সিলর বাড়বে, জনসংখ্যা যদি কম হয় কাউন্সিলর কম থাকবে, এটার জন্য নির্দিষ্ট না। সিটি কর্পোরেশনও ঠিক একই ভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এই জিনিসগুলো জানলেই হবে স্থানীয় সরকার থেকে। তো মোটামুটি আমরা আমাদের সরকার ব্যবস্থার টুকটাক যে জিনিসগুলো আছে এগুলো শেষ করেছি। আমাদের সরকার ব্যবস্থার পরে আমাদের এরপরে আপনাদের থাকবে যার যে ক্লাস, অনেকে আছে প্রথম দিকে, তাদের জন্য প্রথম থেকে ক্লাস পাবেন। আপনারা যারা রেগুলার ক্লাস করেছেন তাদের সরকার ব্যবস্থার পরে জনসংখ্যা, উপজাতি আছে, কৃষি আছে, শিল্প আছে, তারপরে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে।
আল্লাহ যেন সবার সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ- ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।